Good morning, fighters. Welcome to Study Group. What's going on? I think nothing special. I know everything. Okay, as usual, going over there. তো যাই হোক, আমরা স্টাডিয়ার গ্রুপে এসেছি, কিন্তু স্টাডিয়ার গ্রুপের অ্যাপকে ডাউনলোড করছি না। এটা করলে কিন্তু হবে না। বন্ধুদের মধ্যে বেশি বেশি করে স্টাডিয়ার গ্রুপে দেখো, প্লে স্টোরে যাও, তোমরা এই ইন্টারফেসটাকে লক্ষ্য করো, ঠিক আছে? প্লে স্টোরে তোমরা স্টাডিয়ার লিখলেই কিন্তু তোমাদের পুরো লার্নিং প্ল্যাটফর্ম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। সেটা ডাউনলোড করো, আমাদের লোগোটা দেখো, ঠিক আছে? বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আর স্টাডিয়ার একমাত্র প্ল্যাটফর্ম যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তুমি ক্লাস 10, 11, 12-এর পুরো বেঙ্গলিতে কন্টেন্ট পাবে। ওকে, এটা কোথাও পাবে না। স্টাডিয়ার গ্রুপই একমাত্র প্রথমবার বাংলায় তোমাদের জন্য এনেছে ই লার্নিং অ্যাপ। ওকে, ই লার্নিং একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি এবং প্রিমিয়াম কন্টেন্ট। প্রিমিয়াম কন্টেন্টের মধ্যে তোমরা একটা জিনিস দেখো যে স্টাডিয়ার গ্রুপ তোমাদের জন্য কত কত কিছু করেছে। মানে একটা যে সাবস্ক্রিপশন প্যাকেজ রেখেছে, সেই প্যাকেজটায় ন্যূনতম একটা প্রাইস রেখেছে। দেখো, যদি তুমি আর্লি মানে জয়েন করো, যদি তুমি একদম ফার্স্টের দিকে প্রথমের দিকে জয়েন করো আর 200 জন স্টুডেন্টদের মধ্যে র্যাঙ্ক করো, তাহলে তুমি কিন্তু 15% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে স্টাডিয়ার 15 একটা কুপন কোড দেখো, ঠিক আছে? কুপন কোডটা অ্যাপ্লাই করবে আর তুমি 15% ডিসকাউন্ট পেয়ে যাবে। এবার হয়তো তোমরা অনেকের মনের মধ্যে কনফিউশন আছে যে আমি এই 4999 বেয়ার করছি, এটা কি একটা সাবজেক্টের জন্য না অল সাবজেক্টের জন্য? অবভিয়াসলি এটা পুরো সায়েন্স গ্রুপের জন্য, এই ক্লাস 11 সায়েন্সের জন্য। ওকে, ডোন্ট বি কনফিউজ। ওকে, আর দেখো ঠিক ওপরেই আরেকটা তোমাদেরকে 10% ডিসকাউন্ট, যারা 200 স্টুডেন্টদের মধ্যে র্যাঙ্ক করতে পারছো না তাদের ছাড়াও কিন্তু 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ। আরও 10 লিখলেই তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা সরাসরি এই ডিসকাউন্ট প্যাকেজ নিয়ে, ঠিক আছে, তোমরা সরাসরি আরম্ভ ব্যাচে জয়েন করতে পারো। এবার অনেকের মনের মধ্যে, অনেকে তো আজকে প্রথম নতুন নিশ্চয়ই ভিডিওটা দেখছো, তারা তো মনের মধ্যে হয়তো প্রশ্ন উঠতে পারে কি স্যার আরম্ভ ব্যাচে এসে কি লাভ আর দিগন্ত ব্যাচের মধ্যে ডিফারেন্ট কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আরম্ভ অ্যান্ড দিগন্ত ব্যাচ? ওকে ওকে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে আরম্ভ ব্যাচ যেখানে তুমি হচ্ছে প্রিমিয়াম ভিডিও পাবে। প্রিমিয়াম ভিডিও মানে প্রিমিয়াম যে সেকশনে তোমাদেরকে এক্সপ্লেনেশনটা অনেক বেশি থাকবে, কোনো কন্টেন্টের এক্সপ্লেনেশনটা অনেক বেশি পরিমাণ থাকবে, অনেক ভাস্ট থাকবে, এখানে কোনো সময়সীমা নেই, ঠিক আছে? যেটা দিগন্ত ব্যাচে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাসটাকে কভার করে দেওয়া হবে। সেখানে কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থাকবে না, কোনো ম্যাথামেটিক্যাল এক্সাম্পলও থাকবে না। কিন্তু আরম্ভ ব্যাচে তোমাকে ইন্ডিভিজুয়ালি ডাউট ক্লিয়ারের সেশন থাকবে, মক টেস্ট হবে, যেখানে প্রিলিমিনারি একটা মক টেস্ট হবে, তারপর ফাইনাল মক টেস্ট হবে বা কুইজ কম্পিটিশন হবে, ঠিক আছে? এই রকম পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে একটা প্রিপারেশন দিয়ে দেওয়া হবে যে শুধুমাত্র এইচএস লেভেলে নয়, এইচএস ছাড়াও যারা প্রিপারেশন নিচ্ছে হয়তো ডাব্লিউবি, জেই কিংবা আইআইটি কিংবা নিটের জন্য, তাদের জন্য একটা বিশেষ অপরচুনিটি বলতে পারো। আর আমি বলবো একদমই দেরি না করে, ঠিক আছে, তোমরা একদমই সময় নষ্ট না করে তোমরা তাড়াতাড়ি এই আরম্ভ ব্যাচে জয়েন করো। আর এই অপরচুনিটিটাকে তোমরা মিস করো না, হাতের নাগালের বাইরে যেন না চলে যায়, ঠিক আছে? কারণ তোমরা শুরুতে জয়েন করলে কি হবে, এই ডিসকাউন্টগুলো পাবে, অনেক কম পয়সায় তোমরা প্যাকেজটা পেয়ে যাচ্ছ। দেখো, 1 বছরের একটা প্যাকেজ, ঠিক আছে? এইটা কিন্তু তোমার টিউশনিতে অনেক বেশি খরচা হয়ে যায়, অনেক বেশি। 5,000 টাকায় সারা বছরে কিচ্ছু হয় না, ঠিক আছে? এটা মাথায় ঢোকাবে। আর টিউশনিতে যেটা হয় সেটা তোমাকে কোনো টিচার আর সিলেবাস শেষ করার তাগিদে কি করে, তাড়াতাড়ি একবারই বোঝাবে। আর এখানে তুমি কি একটা ভিডিও কন্টেন্ট পেলে সেটা তোমার ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে তুমি ব্যাপারটা পেয়ে যাচ্ছ, আর্টিকেল পেয়ে যাচ্ছ, স্যারের এক্সপার্টদের আর্টিকেল পেয়ে যাচ্ছ। আমার মতো অনেক এক্সপার্ট আছে এখানে, ম্যাথের জন্য, কেমিস্ট্রির জন্য, বায়োলজির জন্য।
আছে, ঠিক আছে, তাদের তোমরা আর্টিকেল ফলো করবে, তাদের তোমরা লেকচার ফলো করবে, পার্ট বাই পার্ট। তোমরা এই নয় লেকচারগুলোকে এগেন অ্যান্ড এগেন দেখতে পাবে, যেহেতু তোমার প্যাকেজ ওটা কেনা থাকবে, তো তুমি এগেন অ্যান্ড এগেন যখন ইচ্ছা তোমার মন করবে আমার এই জায়গাটা ডাউট হচ্ছে আমি লেকচারটা দেখে নিই। ইভেন লাইভ সেশনে এসে তুমি স্পেশালি কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাতে পারবে যে স্যার দিস পোর্শন আই কান্ট আন্ডারস্টুড, প্লিজ রিপিট এক্সপ্লেনেশন, ঠিক আছে। অবশ্যই আমি তোমাকে এগেন রিকল মানে করিয়ে দেবো, তোমার রিমেমোরাইজড করিয়ে দেবো যে কি বলে গেছিলাম আর কি ছিল, যেটা টিউশনিতে তুমি কখনোই পাবে না। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝে গেছো। আর যারা প্রথমবার এই চ্যানেলটাকে দেখছো বা এই আমাদের স্টাডিয়ার গ্রুপে জয়েন হয়েছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবে যাতে ফার্স্ট নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে গেলে কি ভিডিও আপলোড হয়েছে, কি কোন কন্টেন্ট বেসিস, সেটা তুমি নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর যারা পুরনো আছো তাদেরকে বলার কিছুই নেই, আমি প্রিয় নাগা, ঠিক আছে। ফিজিক্স বেসিক্যালি ফিজিক্স কন্টেন্টটাই দেখাই এখানে। আমার দীর্ঘ 7 বছরের এক্সপিরিয়েন্স আছে ফিজিক্সের ওপরে। আমি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওকে। অ্যান্ড এখন রিসেন্টলি আমি এছাড়াও ডেভেলপিং করি। তো এই ছিল আমার ইন্ট্রোডাকশন। আমি আগের দিনকে ক্লাস 11কে একমাত্রিক গতি অনেক লেকচার দেওয়া হয়েছে, মানে অলরেডি 3টে লেকচার দেওয়া হয়ে গেছে। আজকে যেটা হবে ফাইনাল লেকচার, আজকে মানে ইন্টিগ্রেশন হয়েই শেষ হয়ে যাবে। যারা প্রথম ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার প্রিভিয়াস লেকচারগুলো দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, ভালো করে বুঝে তারপরে ইন্টিগ্রেশন পার্টে আসবে, ঠিক আছে। প্রথমে আমি বেসিক ফান্ডামেন্ট দেখিয়েছি, ঠিক আছে, তারপরে দেখিয়েছি ডেরিভেশন পার্টকে, আজকে দেখাবো ইন্টিগ্রেশন, আর দিয়ে পুরো চ্যাপ্টারটা ক্লোজ করে বেরিয়ে যাব, ওকে। এরপরে যার যা ডাউট আছে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা আমাকে মোটিভেট করো আরো নতুন নতুন ভেরিয়েশন, মানে আরো ডিফারেন্ট আমি ভিডিও বানাবো, ডিফারেন্ট কোয়ালিটির ভিডিও বানাবো, ঠিক আছে। তোমরা যদি আমাকে মোটিভেট করো, আদারওয়াইজ আমি হয়তো বুঝতে পারবো না তোমাদের তরফ থেকে কি ফিডব্যাক আসছে, ঠিক আছে। আমি তো তোমাদেরকে সহজ থেকে কি করে সহজতর পদ্ধতিতে পদার্থবিদ্যার মতো সাবজেক্টকে পড়ানো যায় সেই চেষ্টাই করছি, কারণ স্টাডিয়ার মেক স্টাডি ইজিয়ার, স্টাডিয়ার অলসো সেড মেক স্টাডি ইজিয়ার। হাউ টু মেক স্টাডি ইজিয়ার, কি করে তুমি তোমার স্টাডিকে ইজি থেকে ইজিয়েস্ট পদ্ধতিতে পড়ার চেষ্টা করবে আর বুঝবে, ঠিক আছে। ফিজিক্স এমন একটা কন্টেন্ট, সবার মধ্যে একটা ভয় ভীতি থাকে, কিন্তু আশা করি আমার ক্লাস করে দেখো, অবশ্যই সেই সমস্ত ভয় দূর হয়ে যাবে, ওকে। বেশি কথা না বলে আজকে আমরা আমাদের যে মেন টপিক আছে ইন্টিগ্রেশন আমরা কখন করি বা ইন্টিগ্রেশনের কাজ কি, অবশ্যই যাদের ফিজিক্সে ম্যাথ আছে, এই সায়েন্সে ম্যাথ আছে ক্লাস 11-12, ঠিক আছে, তাদের জন্য ব্যাপারটা তোমরা আগেই পড়েছো ইন্টিগ্রেশন ক্যালকুলাস চ্যাপ্টারে ম্যাথামেটিক্সে। তো যাদের ম্যাথ নেই তাদের জন্য আমি বারবার ধরে বলছি, দেখো তোমরা ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো, এখান থেকে তোমার ম্যাথ না থাকলেও কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমি আগের দিনকে ডেরিভেশন, যদি যারা দেখোনি তারা আরো ভালো করে এখানে আবার একবার বলে দিচ্ছি। মনে করো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে। কোনো ব্যক্তি ওয়াই ডাইরেকশনে এত দূর পথ গেছে, ঠিক আছে, আর এক্স ডাইরেকশনে এত দূর পথ গেছে, ওকে। দিস ইজ দ্য পয়েন্ট অ্যান্ড হিয়ার ইট ইজ, ইজন্ট ইট, ওকে। এই এতটা পথ অতিক্রম করেছে, ওকে। এইভাবে সে যাত্রা করেছে বি পয়েন্ট অবধি। তো আমি আগের দিনকে এর স্থানাঙ্ক নির্ণয় করেছিলাম বা ডেরিভেশনের ক্ষেত্রে বলেছিলাম কিভাবে কি হবে। মনে করো এই সরল রেখা বরাবর যাত্রা না করে ব্যক্তিটি, ঠিক আছে, যদি এই রকম অর্ধবৃত্তাকার আকারে, ঠিক আছে, যাত্রা করে, তাহলে কি হবে। আগের দিনকে ডেরিভেশন যখন করেছিলাম তখন আমি বলেছিলাম যে কি করে পার্ট বাই পার্ট আমরা এক একটা পোর্শনের, ঠিক আছে, নির্ণয় করব, যে
ক্ষুদ্র একটা ন্যূনতম দূরত্ব কি করে নির্ণয় করতে হবে সেটা আমি দেখিয়েছিলাম। যে মনে করো এটা এই এতটুকু পোর্শন, এখান থেকে এটা এতটুকু পোর্শন, এখান থেকে এই প্রতিটা পোর্শনকে আমি ইন্ডিভিজুয়ালি পার্ট বাই পার্ট যখন করব, মানে সেটা নির্ণয় করব, ঠিক আছে, সেখানে আমি কি করব, যদি কোনো বিচ্ছিন্ন কোনো সংখ্যা বা অপেক্ষককে আলাদা করে মানে যোগ করার চেষ্টা করি, মানে এই প্রতিটা জিনিসকে আলাদা আলাদাভাবে, মানে সমকলন কথার অর্থই হচ্ছে যোগ করা, ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ, ঠিক আছে, আর কিছুই নয়। ইন্টিগ্রেশন কথার অর্থই হচ্ছে যোগ করা। তো সেখানে আমি কখন মানে দুটো পদ্ধতি অবলম্বন করব, একটা হচ্ছে সামেশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে। এটাকে বলছে সামেশন, SUM, ওকে, এটাকে বলছে ইন্টিগ্রেশন, INT, ওকে। তাহলে কখন সামেশন ইউজ করব আর কখন ইন্টিগ্রেশন পার্ট ইউজ করব সেটা আমরা আগে বুঝে নেব। যে কোনো বিচ্ছিন্ন অংশ, মানে এটা একটা বিচ্ছিন্ন অংশ, মানে এইটুকুটা বোঝাচ্ছে, ওকে ওকে ওকে, কিপ ওয়েট, আমি জাস্ট এতটুকু পোর্শনটাকে একটা ত্রিভুজ আকারে তুলে নিচ্ছি আর এই পুরো অংশটার আমি মান নির্ণয় করতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু আমি সামেশন ইউজ করব, ঠিক আছে। ওই যে বলা হচ্ছে যে যদি কোনো বিচ্ছিন্ন সংখ্যা বা অপেক্ষককে, ঠিক আছে, আলাদা করে যোগ করছি, তাহলে সেক্ষেত্রে আমরা সামেশন ব্যবহার করব। তার যখন ত্রিভুজ, এই ত্রিভুজটা যখন আমি এই যে এখানে যে ত্রিভুজটা আমরা আলাদা করে তুলে নিয়েছি, ত্রিভুজের যখন ক্ষেত্রফল নির্ণয় করব তখন আমরা সামেশন ইউজ করব, ওকে, বোঝা গেল কি বললাম। আর স্যার ইন্টিগ্রেশন কখন ইউজ করব, যখন এই যে পুরো সরলরেখা, মানে পুরো একটা নিরবিচ্ছিন্ন রেখা, সরলরেখা নয়, পুরো একটা নিরবিচ্ছিন্ন একটা রেখার মধ্যে আবদ্ধ, ঠিক আছে। তো এটা একটা কন্টিনিউয়াস রেখা বলতে পারো, কন্টিনিউয়াস যে রেখা দেখবে তার থামা নেই, মানে সে একদম কন্টিনিউ পথে একটা রেখা চলে যাচ্ছে, এটাকে কন্টিনিউয়াস রেখা বলছে, ঠিক আছে। তো এই রেখার মধ্যে যে পার্ট বাই পার্ট অংশগুলো আমি যোগ করব তখন আমি কিন্তু ইন্টিগ্রেশন ইউজ করব। মনে করো একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যাত্রা করলো, তাহলে এই যে এ বিন্দু থেকে বি বিন্দু অবধি যাত্রা করলো, এই যাত্রাকালীন যে তার পুরো ব্যাপারটা আমি যে ক্যালকুলেশন করে বের করব সেটা কিন্তু আমি ইন্টিগ্রেশন পদ্ধতিতে বের করব, মানে কতটা পার্ট গেছে সে যোগ করে করে যেটা বার করব সেটা কিন্তু আমি ইন্টিগ্রেশন পার্ট আকারে বের করব, ঠিক আছে। কি বোঝা গেল, যে একটা কন্টিনিউয়াস রেখার মধ্যে আমি সেই ডিস্টেন্সটা মেজার করছি, ওকে। মনে করো আমি সকালবেলায় কলকাতা, মানে বাড়ি থেকে কলকাতা যাব, ওকে, ইটস ফাইন, বা কলকাতার কোনো জায়গা, মানে ধরো হাওড়া থেকে আমি সল্টলেক যাব, সল্টলেক আমার অফিস, ঠিক আছে, সেক্টর 5 আমার অফিস। এই যে আমি হাওড়া থেকে সল্টলেক যাচ্ছি, এই যে যাত্রাকালীন একটা একটা কি কন্টিনিউয়াস রেখার মধ্যে আমি যাচ্ছি, ওই যে ডিস্টেন্সটা আমি মেজার করব সেটা কি পদ্ধতিতে করব, সেটা ইন্টিগ্রেশন পদ্ধতির মাধ্যমে করব, ঠিক আছে। কিন্তু যদি শুধু আমি হাওড়া থেকে বড়বাজার অবধি আমি যদি শুধু ওইটুকু পার্টটা করতাম তাহলে কিন্তু সামেশন ইউজ করতাম, ওকে। বোঝা গেল কি বলতে চাইলাম ব্যাপারটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমার একটা ইন্টিগ্রেশন পোর্শন, যেহেতু আমরা সমকলন বা ইন্টিগ্রেশন পোর্শনটা নিয়েই মানে আলোচনা করছি, তাহলে সেখানে একটা জিনিস বুঝতে হবে যে ইন্টিগ্রেশন পদ্ধতি তো বুঝতে পারলাম যে কখন কিভাবে ইউজ করব বা কেন করব, ঠিক আছে। এইবার ইন্টিগ্রেশনকে কি আকারে লিখতে হয় সেটা আমি জানি না স্যার, ওকে। মনে করো তোমাকে বলেছিলাম যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, যে পয়েন্ট থেকে বলবে, ঠিক আছে, যে পয়েন্ট থেকে আমি যাত্রাটা শুরু করছি, মনে করো এ পয়েন্ট থেকে আমার যাত্রা শুরু হচ্ছে, যাত্রা শুরু করছি এ পয়েন্ট থেকে, ওকে, ইজন্ট ইট। এ পয়েন্ট থেকে আমি যাত্রা শুরু করছি, ক্লিয়ারলি, ক্রিস্টাল ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো, ছবি দেখে বোঝার চেষ্টা করো, ফিজিক্স কন্টেন্ট এর থেকে আর সহজ পদ্ধতিতে বোঝানো যায় না, ঠিক আছে। তো আশা করি তোমরা ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল অলসো, সো দ্যাটস ওয়াই you guys are understood everything, I know as well, okay.
তো এখানে আমি কি লিখবো, যে পয়েন্ট থেকে যাত্রা করছি সেটা লিমিটের নিচে লিখবো, আর যে পয়েন্টে আমার শেষ হচ্ছে সেটা উপরে লিখবো। তারপরে লিখতে পারি ফাংশন অফ এক্স ডিএক্স। এই হচ্ছে আমার ইন্টিগ্রেশন পদ্ধতি লেখার নিয়ম। ওকে, ইন্টিগ্রেশনকে এইভাবে লেখা হয়। তাহলে এ পয়েন্ট থেকে আমি যাত্রা শুরু করছি, বি পয়েন্টে গিয়ে থামছি, তাহলে এ থেকে বি এর মেজারমেন্ট করব, তাহলে যেটা হবে সেটাকে, এটাকে আমরা বলছি আপার লিমিট, ইউপিপি ইআর। ওকে, এটা হচ্ছে আপার লিমিট লিম, এটা হচ্ছে লোয়ার লিমিট। ভালো করে বোঝার চেষ্টা করো, যাদের ম্যাথ নেই তারাও বুঝতে পারবে। এমন ভাবে দেখাচ্ছি যাদের ম্যাথ নেই তারাও বুঝতে পারবে, যাদের ম্যাথ আছে তারা তো অবভিয়াসলি জানে এইসব ব্যাপারগুলো। ঠিক আছে, আর এখানে দেখো, তাহলে আমি এই যে ফাংশনটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিরকম করে লিখবো, ফাংশন অফ বি মাইনাস এ। তাহলে এখান থেকে এটার দূরত্ব নির্ণয় করতে গেলে ফাংশন অফ বি মাইনাস এ, এই হলো। ঠিক আছে, যদি মান না দেয়া থাকে তখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা জিনিস, এটা হচ্ছে আমি কি করলাম, ম্যাক্সিমাম ভ্যালু, আমার এই যে আপার লিমিটটা হচ্ছে আমার হচ্ছে ম্যাক্সিমাম, এটাকে ম্যাক্সিমাম ভ্যালুও বলতে পারো। ওকে, এটাকে ম্যাক্সিমাম ভ্যালু বলতে পারো। আর এবার ইন্টিগ্রেশন পদ্ধতির আর একটা ব্যাপার আছে, যখন কোনো মান না দেয়া থাকে, এই যে লিমিটগুলোর কোনো মান দেয়া থাকলো না, মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের কোনো মান দেয়া থাকলো না, এরও মান দেয়া নেই, বি এরও মান দেয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো সেটা দেখো। তাহলে যদি আমি ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, কোন রকম মানে আপার লোয়ার লিমিটটা বলা হলো না, এখানে যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে আমি এই জিনিসটা লিখেছি। এবার দেখো আমার ইন্টিগ্রেশন পার্ট পড়াচ্ছি, সেখানে আমার লিমিটই বলা নেই। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখব ফাংশন অফ এক্স প্লাস সি। ওকে, বোঝা গেল? এইভাবে লিখতে হয় যদি কোনো মান না দেয়া থাকে, লিমিটের মান যদি না দেয়া থাকে, আমাকে কোনো সীমা বেঁধে দেওয়া হলো না, আমাকে কোনো রকম কোনো সীমা বেঁধে দেওয়া হলো না, তাহলে আমি এই জিনিসটা বলবো। ওকে, যারা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কমেন্ট সেকশনে আসবে আরো ডিপলি ইন্টিগ্রেশনকে বোঝার জন্য। ঠিক আছে, আমার আরম্ভ ব্যাচে জয়েন করতে হবে। আরম্ভ ব্যাচে জয়েন করলে আমি তোমাদেরকে অবশ্যই ইন্ডিভিজুয়ালি পার্ট বাই পার্ট তোমার যে পোর্শনে গন্ডগোল হচ্ছে বা যে পোর্শনটা তোমার বুঝতে পারছো না, প্লিজ ক্যান এক্সপ্লেন। ওকে, আই উইল, আমি করে দেব। ঠিক আছে, নেক্সট কি টপিক আছে, আমরা ডেরিভেশনের সূত্রসমূহ দেখেছিলাম, ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও কিছু সূত্রসমূহ দেখব। ওকে, ফার্স্ট কন্ডিশন, যদি ফাংশন অফ এফ এক্স, ঠিক আছে, আর এক্স টু দি পাওয়ার এন বলা থাকে, ওকে, পাওয়ারে এন বলা আছে, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন হবে কি স্যার? অবশ্যই ফাংশন অফ এফ এক্স ডিএক্স। ভালো করে বোঝার চেষ্টা করো, ইন্টিগ্রেশন অফ x to the power n dx equal to n plus 1 divided by n plus 1 plus c। কেন c? কারণ স্যার লিমিটের মানগুলো বলা নাই স্যার, আপনি এক্ষুনি বললেন, জাস্ট 1 সেকেন্ড বিফোর 1 সেকেন্ড। ওকে, তো সেই রিগার্ডিং আমি এখানে প্লাস সিটাকে বসিয়েছি। নেক্সট, এর পরবর্তীকালে যদি আমি একটা ছোট্ট করে এক্সাম্পল দিয়ে দিই তাহলে হয়তো তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি এক্স টু দি পাওয়ার 5 বলে, তাহলে 5টা কি, 5টা আমার পাওয়ারে আছে। ঠিক আছে, তাহলে এর ইন্টিগ্রেশন যদি করতে হয় dx ইকুয়াল টু 5 প্লাস 1, যা থাকবে পাওয়ারে প্লাস 1 হয়ে যাবে, নিচে হচ্ছে 5 প্লাস 1। আর ডেরিভেশন যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ডেরিভেশন পোরশনটা দেখবে, যে ডেরিভেশনের সঙ্গে ইন্টিগ্রেশনের তুলনা করবে, ঠিক তার বিপরীতটা হচ্ছে। কিন্তু ডেরিভেশনের ক্ষেত্রে যা করেছিলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে জাস্ট তার বিপরীতটা হচ্ছে। কি বললাম বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে জিনিসটা তোমাকে
দেখাবো, এক সেকেন্ড। যে জিনিস এর পরে এটা হচ্ছে একটা এক্সাম্পল দেখালাম, ওকে, এটা একটা এক্সাম্পল, ঠিক আছে। এর পরে যে সূত্রটা সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করব, যদি এখানে যে লিমিটের মানটা যদি আমাকে লিমিটের মানটা দেয়া থাকতো, তাহলে নিশ্চয়ই লিমিটের মানটা যদি এরকম বলা থাকতো x এর মান 1 থেকে 2, ঠিক আছে, 1 থেকে 2 বলা থাকতো, তাহলে তুমি ওখানে জাস্ট x এর জায়গায় মানটা পুট করতে, তাহলেই আনসার বেরিয়ে যেত। ওকে, ইজ ইট ক্লিয়ার? এর পরের সূত্র যেটা বলা আছে, দেখবে তোমাদের বই থেকে দুয়ারি মজুমদার মাইতি বই দেখবে, কিংবা মহাদেব দাস খান বই দেখবে, ঠিক আছে, সব বইয়ের এক্সপ্লেনেশনটা একই রকম, কোনোটা আলাদা নয়, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সূত্র কখনো আলাদা হয় না, আর পদ্ধতিও কখনো আলাদা হয় না, সমস্ত টিচারের পদ্ধতিও একই হয়, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে হয়তো পড়ায় চেষ্টা করে যে কে কত ইজি থেকে ইজিয়েস্ট পদ্ধতিতে স্টুডেন্টদেরকে বোঝাতে পারে, জাস্ট আদারওয়াইজ কিছু নয়, কনসেপ্ট কিন্তু একই, ঠিক আছে। সবাই কিন্তু একই কথা বলে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কেউ যোগের বদলে বিয়োগ বলে দেয় না, আর বিয়োগের বদলে যোগ বলে দেয় না, এরকমটা হয় না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় ক্লিয়ার রাখার চেষ্টা করবে। যদি এখন এই দ্বিতীয় সূত্রে বলছি যে ফাংশন অফ এফ এক্স ইকুয়াল টু, তোমাকে বললো এ এক্স টু দি পাওয়ার এন, তাহলে সেক্ষেত্রে আমার সূত্রটা কি হবে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, আমার এটা হচ্ছে এখানে ধ্রুবক, ওকে। যেহেতু কনস্ট্যান্ট রাশির কোনো ইন্টিগ্রেশন হয় না, তাহলে আমি ধ্রুবকটাকে বাইরে বার করে দেব, আর বাকি ফর্মটা দেখো আগের যে সূত্রটা ছিল তার মতো হয়ে গেছে, হয়েছে কি না? অ্যাম আই রাইট? ইয়েস, আই থিঙ্ক, ঠিক আছে, আমার মনে হয় এটাই ঠিক, তাই না? দেখো আগের মতোই হয়ে গেছে, পুরো ফাংশনটা দেখো আগের মতোই হয়ে গেছে, তাহলে সেই পদ্ধতিতেই করে দিয়েছি, শুধু আমার ধ্রুবকটা শুধু এখানে বাইরে চলে এসছে, আর কিচ্ছুটা নেই, একদমই ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কত সহজ, যাদের অঙ্ক নেই তারাও কিন্তু বুঝতে পারবে, তারা এত ভালো করে এখানটা আমি দেখিয়ে দিচ্ছি যে ফিজিক্সে তোমাদের অঙ্ক না থাকলেও ভালো করে বুঝতে পারবে যে কোথাও অঙ্ক করতে তোমাদেরকে আটকাতে পারবে না কেউই, ওকে। এরপরে যদি এরকম দেয়া থাকে, মানে 3 নম্বর সূত্র, যেটা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1/x, ঠিক আছে, যদি এইভাবে দেয়া থাকে, তাহলে কি বলবো, তাহলে দেখো 1/x dx ইকুয়াল টু, আমি ডাইরেক্টলি বলে দেবো log x প্লাস, ওকে। আশা করি বুঝতে পেরেছো। এই সূত্রগুলো ভালো করে খাতায় লিখে নাও, আর আমি যতগুলো ডেরিভেশনের ক্ষেত্রে বলেছি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বলছি, জাস্ট এই সূত্রকে বেস করেই সারা 11-12 খতম হয়ে যাবে, ঠিক আছে। আর যাদের ম্যাথ আছে তারা অবশ্যই ফলো করবে আমাদের মানসবাবুর ক্লাস, ঠিক আছে, সেখানে অনেক ভালো করে ভাস্টলি বোঝানো আছে, ঠিক আছে। তার প্রিমিয়াম ক্লাসে জয়েন করবে, তোমাদের যদি ডাউট থেকে থাকে অবশ্যই ডাউট ক্লিয়ার করে নেবে, ঠিক আছে, কারণ তোমাদের বিষয়টা হচ্ছে তোমাদের ম্যাথ আছে, এই জিনিসটা ভালো করে, এরও বাইরে অনেক কিছু জিনিস আছে, সেগুলো তোমাদেরকে বুঝতে হবে। আমি শুধু এখানে দেখাচ্ছি যে ফিজিক্সে কতটুকু পোর্শন আছে, আর আমাকে ডেরিভেশন পারপাসে, মানে ডেরিভেশন নয়, মানে আমার ইকুয়েশন পারপাসে যেগুলো লাগবে জাস্ট ততদূর অবধি আমি দেখাচ্ছি, আদারওয়াইজ দেখাচ্ছি না। যদি এরপরে fx অফ ই এর পাওয়ারে m আর x থাকে, তাহলে এখানে হচ্ছে mটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। mটা যদি ধ্রুবক হয় তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন অফ mx dx, ঠিক আছে, আর কি হবে, নর্মালি mটা ধ্রুবকটা নিচে নেমে যাবে, ঠিক আছে। এই সূত্রগুলো মাথায় রাখার চেষ্টা করো ভালো করে, পার্ট বাই পার্ট যেমন ভাবে বলছি তেমন ভাবে লেখার চেষ্টা করো। যাদের হাতে স্পিড নেই তারা অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে লিংক আর পিডিএফ দেওয়া থাকবে, তোমরা দেখতে পারো বা জয়েন হতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে ফাংশন অফ এক্স, এইবারে আমি ট্রিগোনোমেট্রিতে ঢুকছি, মানে ত্রিকোণমিতি পোর্শনে ঢুকছি, ঠিক আছে।
সাইন mx বলা হলো, তাহলে কি হবে সাইন mx এর ক্ষেত্রে, এক্ষেত্রে ইন্টিগ্রেশন করছি, ডেরিভেশনের ক্ষেত্রে যা হবে তার ঠিক বিপরীতটা, সাইন mx ইকুয়াল টু মাইনাস অফ কস mx ডিভাইডেড বাই ধ্রুবক যেহেতু mটা নিচে নেমে গেল হয়ে গেল। আর কসের ক্ষেত্রে এই এটা হচ্ছে কসের ক্ষেত্রে জাস্ট এটা সাইন mx হয়ে যাবে, মানে কসের ক্ষেত্রে এটা প্লাস হয়ে যাবে। ওকে, আর কিছু বলার নেই, কস সাইন কসের ফান্ডাটা এখানেই। আর এরপরে যদি আর একটা জিনিস দেখাচ্ছি, যেটা এটা হচ্ছে ট্যানের ক্ষেত্রে, ট্যানের ক্ষেত্রেটা একটু লিখে রাখো কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাঝে মধ্যেই ছেলে মেয়েদের গুলিয়ে যায়। হ্যাঁ, এই পারপাসেই আমি এটাকে ভালো করে খাতায় নোট ডাউন করার কথা বলবো, কারণ সাইন হয়ে গেলে কস হয়ে যাবে, কস হয়ে গেলে সাইন হয়ে যাবে, এটা নিয়ে কোনো ম্যাটার নয়। ওকে, কারণ সাইন কস তার বিপরীত। এবার যেটা 6 নম্বরে বলছি সেটা হচ্ছে ফাংশন অফ এক্স ট্যান এক্স ইকুয়াল টু ট্যান এক্স যদি হয়, তাহলে ট্যান এক্স এর হচ্ছে আমি ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স ডিএক্স সমকলনের সাইন এটা একটু ভালো করে দেবে, ঠিক আছে। যাই হোক, এখানে কিন্তু লগ অফ লগ মড এই এই যে সাইনটাকে বলছে এটাকে মডিউলাস সাইন, ঠিক আছে। যাদের ম্যাথ নেই তারা অবশ্যই জানবে না এটা কি, ঠিক আছে। এটা হচ্ছে মড অফ এ সাইন, মডিউলাস এ সাইন। ওকে, তাহলে এটাকে বলবে মড এমওডি মড অফ। ওকে, এটা মড অফ এ সাইন, তাহলে লগ মড অফ sec x প্লাস সি। ওকে, এবার যদি আরেকটা সূত্র আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজে আসে ম্যাথ করার ক্ষেত্রে, যারা একটু ডেপলি ম্যাথ ফ্যাথ করার চিন্তা ভাবনা রাখছো। কারণ আমি শুধু তো পার্সিয়ালিটি করছি না, এখানে কোনো পার্সিয়াল ক্লাস করছি না, যাদের ম্যাথ নেই তাদের জন্যই করছি না, এরকমটা তো নয়, যাদের ম্যাথ আছে তাদের জন্যও করছি, ঠিক আছে। তো উভয় পক্ষের জন্য যখন দেখাচ্ছি তো বিস্তারিতই আমি পুরো ব্যাপারটা ডিসক্লোজ করে দিয়ে যাব, ঠিক আছে। আর এখানে একটু আমাকে তাড়াহুড়োর মধ্যে সিলেবাসটাকে কভার করার ব্যাপার থাকছে, তো এখানে আমি কোনো ম্যাথামেটিক্যাল এক্সাম্পল দেওয়ার সুযোগ পাচ্ছি না। তার জন্য তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করব, তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরম্ভ ব্যাচে অবশ্যই জয়েন করো। কারো মনে কিন্তু কোনো রকম দ্বিধা রেখে প্রশ্ন রেখে যেও না, তাহলে কিন্তু তুমি পরবর্তীকালে তোমার কারো হয়তো ইঞ্জিনিয়ারিং করার আছে, আবার কারো ইচ্ছা নেই ইঞ্জিনিয়ারিং, কারণ আজকালকার যুগে ইঞ্জিনিয়ার সবাই অ্যাভেলেবেল, ঠিক আছে। সবাই একটু হার্টকে কোনো জিনিস করতে যায়, কিছু ইনোভেটিভ ভাবতে যায়, ঠিক আছে। তো তাদের জন্য কিন্তু ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে, যারা ফিজিক্সের চর্চা করবে, মানে মাইক্রো ফিজিক্স বা সায়েন্টিস্ট হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এইগুলো ব্যাপার থাকে। এফএক্স অফ, ঠিক আছে, কট এক্স যদি হয় তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন হবে, আমি একদম ডাইরেক্ট কট এক্স ডিএক্স ইকুয়াল টু কি লিখতে পারি, লগ mod of sin x plus c. Okay, is it clear? I hope is it clear? ঠিক আছে। এরপরে ফাংশন অফ যদি sec x স্কয়ার x হয়, ওকে, সেক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি, sec x স্কয়ার যদি x হয় তাহলে হবে tan x plus c। ওকে, আর 9 নম্বর যেটা হবে সেটা হচ্ছে যদি ফাংশন অফ x ইকুয়াল টু cosec স্কয়ার, ওকে, x হয়। এই সূত্রগুলো তোমাদের বইতেও আছে, তোমরা লেখার যে একবারে খুব দরকার এটা নয়, কিন্তু আমি সূত্র বইতে অনেক আছে, ঠিক আছে, অত করার দরকার নেই, যেগুলো বলে যাচ্ছি জাস্ট সেইগুলো লিখলেই হবে, সেগুলো করলেই হবে। দেখো dx গুলো মিস করে গেছি, সেগুলো পাশাপাশি বোস করিয়ে নেবে, কারণ dx ইজ এ মাস্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখানে হচ্ছে cot x plus c, ঠিক আছে। এই জিনিসটা আশা করি তোমরা এতদূর অবধি যে সূত্রগুলো বললাম সেই সূত্রগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, এবার যে dx টার কথা বললাম সেটা হচ্ছে দেখো ইন্টিগ্রেশন অফ, এই যে ইন্টিগ্রেশন অফ fx dx আমি কেন লিখছি, এই পুরো ফাংশনটাকে একটা অপারেটরের মতো কাজ করছে, ইটস কল্ড অপারেটর, ইটস কল্ড অপারেটর। ওকে, এটা হচ্ছে অপারেটরের মতো কাজ করছে, কারণ একটা অপারেটরের এই জিনিসটা আমি লিখলাম না,
পরীক্ষায় নাম্বার কেটে শূন্য দিয়ে দেওয়া হবে। ওকে, তো ম্যাথামেটিক্যাল টার্মস অ্যান্ড কন্ডিশন খুব ভালো করে ফলো করবে, আদারওয়াইজ ভুল ভ্রান্তি যেন না পরীক্ষার খাতায় হয়, কারণ পরীক্ষক কিন্তু পুরো বিষয়টাকে নিখুঁত করে দেখেই তবে নাম্বারটা বসাবেন। ওই যে ম্যাথ খুব ইজি সাবজেক্ট, হালকা একটু সিলি মিস্টেক করলে তো সব তোমার কিন্তু গুলিয়ে যাবে। তো এই বিষয়গুলো খুব ধ্যান করে মাথায় রাখার চেষ্টা করবে। তারপরে আমাদের যে নেক্সট টপিকটা আছে সেটা হচ্ছে ঋজুগতির সমীকরণ। তোমাদের বইতে দেয়া আছে ঋজুগতির সমীকরণ। জাস্ট আমি একটা সমীকরণ দিয়ে তোমাকে এক্সাম্পল দেখাবো, ভি ইকুয়াল টু ঋজুগতির সমীকরণের ক্ষেত্রে আমি জাস্ট একটা তোমাকে এখানে বলে যাব, কারণ এখানে একটা দেখালেই আশা করি তুমি বাকিগুলো নিজে করতে পারবে, সেগুলো তোমার এইচডব্লিউ কাজ হিসাবে থাকবে। ঠিক আছে, আমি এই একটা সমীকরণের ক্ষেত্রেই দেখাবো যে তিনটে পদ্ধতিতে, একটা হচ্ছে সমকলনের পদ্ধতি আমি ইন্টিগ্রেশন ইউজ করব, একটা হচ্ছে সাধারণ নিয়ম ইউজ করব, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল নিয়ম আমি ইউজ করব, মানে লেখচিত্র মাধ্যম। ঠিক আছে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে ব্যাপারটা বলে যাচ্ছি। তাহলে প্রথমে আমি নর্মাল একটা পদ্ধতি যেটা হচ্ছে সাধারণ নিয়ম বলছে তোমাদের কথায়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কোনো বস্তুর প্রাথমিক বেগ কি, আমরা কি জানি প্রাথমিক বেগকে ইউ দ্বারা ডিনোট করা হয়, এটা হচ্ছে প্রাথমিক বেগ। ওকে, আর অন্তিম বেগটা কি ভি দ্বারা ডিনোট করা হয়, এটা হচ্ছে আমার অন্তিম বেগ। কোন বস্তু প্রাথমিক বেগ কি, মনে করো এ পয়েন্টে আছে, বস্তুটা স্থির অবস্থায় আছে, এর পরে গতিশীল হবে, সে এখনো এ অবস্থায় যখন থাকছে তখন ইউ ইকুয়াল টু কি, প্রাথমিক বেগটা শূন্য, সে তখন স্থির আছে, তখনও গতিশীল নয়। ঠিক আছে, এই ইউটা হচ্ছে আমার হচ্ছে প্রাথমিক বেগ। ঠিক আছে, আর ভি, সে তারপরে কি বি পয়েন্টে গিয়ে পৌঁছালো, তখন যে বেগটা থাকবে তার, সেটা হচ্ছে আমার অন্তিম বেগ বা শেষ সময়, অন্তিম লাস্ট পর্যন্ত সেই বেগটা আমার থাকবে যতক্ষণ না স্থির হচ্ছে, সেটাই হচ্ছে আমার অন্তিম বেগ। আশা করি আমি যখন একমাত্রিক গতি পড়িয়েছি, ঠিক আছে, সেক্ষেত্রে যে ফিজিক্সের যে আমার প্রথম লেকচারে যে প্রথম একমাত্রিক গতির যে কন্টেন্টটা লেকচারটা ছিল, সেখানে আমি ফিজিক্সের কিছু বেসিক ফান্ডামেন্ট মানে বেসিক থিওরিটিক্যাল ফান্ডামেন্ট নিয়ে আলোচনা করেছি, মানে টপিক নিয়ে আলোচনা করেছি। সেইগুলো খুব ভালো করে দেখবে, যারা আজকে নতুন বা মাঝখান থেকে ভিডিও দেখছো তারা কিন্তু কিছু বুঝতে পারবে না, প্রিভিয়াস লেকচারগুলো দেখো, আশা করি তোমাদের ব্রেনে কিছুটা হলেও এফেক্ট করবে। আর যদি তাতেও না বুঝতে পারো, অবশ্যই আরম্ভ ব্যাচে জয়েন করো বস, না হলে তুমি কিন্তু বুঝতে পারবে না। স্যার কি বললাম বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, তো এটা হচ্ছে ভিটা হচ্ছে আমার অন্তিম বেগ, আর প্রাথমিক বেগটা এক্ষেত্রে হচ্ছে ইউ। তাহলে এই যে আমার প্রাথমিক, এবার যে এই যে বেগের পরিবর্তনটা হচ্ছে, মানে আমার তো প্রাথমিক বেগ কি ছিল, শূন্য থেকে আমি স্টার্ট করেছি, মনে করো 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ঠিক আছে, এই যে যাচ্ছে, ঠিক আছে, এর জন্য কি হচ্ছে, আমার একটা সমত্বরণ ইউজ হচ্ছে। কি হচ্ছে? সমত্বরণের ক্ষেত্রে আমি বলেছিলাম কি জিনিস, ঠিক আছে, সমত্বরণ ইকুয়াল টু আমি কি বলবো, এ। তাহলে কোন বস্তুর ত্বরণ ইকুয়াল টু আমরা কি জানি, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে বেগের পরিবর্তনটা কি স্যার? বেগের পরিবর্তনটা হচ্ছে অন্তিম বেগ থেকে, মানে ভি মাইনাস ইউ করলেই, অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগটা যদি আমি বিয়োগ করি, তাহলে কিন্তু আমার বেগের পরিবর্তনের মানে বেগের পরিবর্তনের হারটাই আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি যদি ইকুয়েশনটা এইভাবে লিখি, এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। ওকে, অর্থাৎ এখান থেকে দেখো ভি ইকুয়াল টু আমি ডাইরেক্টলি প্লাস মাইনাস করলে দেখতে পাবে যে সাজিয়ে লিখলে এটি ইউ। ওকে, আমি আমার সমীকরণটা পেয়ে গেছি। কোনো বস্তুর ত্বরণটা কি করে বেগে কনভার্ট করলাম আমি, ঠিক আছে, সেটা আমি
পেয়ে গেলাম। ভি ইকুয়াল টু কত হতে পারে সেটা আমার ইকুয়েশনে চলে এলো। এইবার যদি মন্দন হয় স্যার, মন্দন মানে কোনো বস্তু, গতিশীল বস্তু যখন স্থির হয়ে আসছে, ওকে, যখন অন্তিম বেগটা বি পয়েন্টে আসবে, যখন অন্তিম বেগটা যখন একবারে মন্দন পর্যায়ে মানে শেষ পর্যায়ে চলে আসবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি ভি দ্বারা ডিনোট করি। তোমরা সবাই জানো অ্যাজ ইট ইজ, যারা ক্লাস করনি তারা অবশ্যই লেকচারগুলো দেখো, আমি বারবার ধরে তোমাদেরকে বলছি। মন্দনের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক মাইনাস হয়ে যাবে এটা, ওকে, মন্দনের ক্ষেত্রে অটোমেটিক এই জিনিসটা মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে মন্দন। মন্দনের ক্ষেত্রে কোনো বস্তুর মন্দন বোঝাতে গেলে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক এই জিনিসটা কিন্তু মাইনাসে এসে যাবে, ঠিক আছে, কনভার্ট হয়ে যাবে। তাহলে সমীকরণটা আমরা ভালো করে যদি লিখি, সমীকরণ যদি আমি ভালো করে লিখি সেক্ষেত্রে কি লিখতে পারি, অতএব ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। এটাই হচ্ছে আমার নর্মাল বা সাধারণ সমীকরণ যেটা বলছে, ঠিক আছে। এটা আমি সাধারণ একটা সমীকরণ, এখান থেকে ঋজুগতির সাধারণ একটা সমীকরণ থেকে আমি তার সাধারণীকরণ করলাম। এইবার আমি কি করব, সমকলনের মাধ্যমে করব, এটাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করব। কারণ আমি তোমাদেরকে ইন্টিগ্রেশন পদ্ধতি কখন ইউজ করে সেটা আমি অবশ্যই বলেছি। আশা করি তোমরা এই বিষয়টা নিয়ে আর ক্লিয়ার, মানে কোনো ডাউট নেই, ঠিক আছে। যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তার থেকেও বেশি যদি তোমার অসুবিধা হয়ে থাকে কোনো বিষয়টা, তুমি হয়তো আরও এক্সপ্লেনেশন চাইছো তাছাড়া বুঝতে পারছো না, তাহলে অবশ্যই তুমি কি করবে, আরম্ভ ব্যাচে সাবস্ক্রিপশন প্যাকেজ নিয়ে আরম্ভ ব্যাচে জয়েন করবে। সেখানে তোমার ইন্ডিভিজুয়ালি যে ডাউট সেশন ক্লাস, ক্লিয়ারেন্স ক্লাস হবে সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে। আর বিভিন্ন ধরনের কোশ্চেন আনসারের, যখন ম্যাথমেটিক্যাল কোশ্চেন আনসারের মুখোমুখি হবে, তুমি অটোমেটিক্যালি সেখানে একটা মানে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, সেখানে তোমার আর ফান্ডামেন্ট ক্লিয়ার হয়ে যাবে, তোমার আর কিছু অসুবিধা হবে না, ঠিক আছে। এইটাই যদি আমি কলনবিদ্যার সাহায্যে করি, মানে ইন্টিগ্রেশন পদ্ধতির সাহায্যে করি, তাহলে প্রমাণটা কিরকম করব, মানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই প্রমাণটা কি করে ইন্টিগ্রেশন মাধ্যমে করব, INTRE, ওকে, সমকলনের মাধ্যমে। সমকলনের মাধ্যমে যখন এই পদ্ধতিটা করছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি বলবো যে ওই যে এক্ষেত্রে টিটা কি হয়েছিল, 0t সময় পরে সে বি বিন্দুতে গিয়ে উপস্থিত হলো। এই ছিল আমার হচ্ছে টপিক। সেখানে আমি প্রাথমিক বেগ দেখেছি, অন্তিম বেগ দেখেছি, প্রাথমিক বেগটা ইউ দেখেছি। এগুলো কিন্তু প্রতিটা জিনিস লিখতে হবে, ঠিক আছে। খাতায় যখন পরীক্ষায় তোমাকে বলবে যে ঋজুগতির সমীকরণটি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটি ইন্টিগ্রেশন পদ্ধতির মাধ্যমে দেখাও কিংবা সাধারণ সমীকরণ দেখাও, ঠিক আছে, সাধারণীকরণ পদ্ধতির মাধ্যমে সমীকরণটি বিশ্লেষণ করো, তাহলে কিন্তু তোমাকে যেটি বলবে সেটি তোমাকে বলতে হবে, ঠিক আছে। একটু মানে একটু বিস্তারিত বলে তারপর, এতটা বিস্তারিত বলবে না যেটা ইতিহাস ক্লাসের মতো হয়ে যায়, ঠিক আছে। তাহলে এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, কারণ আমরা জানি কি বেগের হার, বেগ পরিবর্তনের হার বাই সময়, ঠিক আছে। তাহলে এ ইকুয়াল টু এ ইন্টু ডিটি ইকুয়াল টু, আমরা এই সমীকরণ থেকে বলতে পারি ইকুয়াল টু ডিভি, ওকে। আর এই জিনিসটা যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে এবার আমার কোথা থেকে কোথা আমার একটা নির্দিষ্ট লিমিট আছে কিন্তু, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগের আমি লিমিটেশন দেব, ঠিক আছে। আর ডিভি, ওকে, ইজ ইট ক্লিয়ার। প্রাথমিক বেগের ক্ষেত্রে দেখো, প্রাথমিক বেগের ক্ষেত্রে টি এর মানটা কত, টি ইকুয়াল টু কি বলেছি 0। আর পরবর্তীকালের যখন সে অন্তিম বেগ, ঠিক আছে, তখন কিন্তু হচ্ছে টি, ওকে। তাহলে 0 টু টি এখানে বসাবে ডিটি। তাহলে এখানে ভি এর ডেরিভেশন যেহেতু হচ্ছে দুপাশটায় এরকম ইয়ে করবে, ঠিক আছে। ভি এর ডেরিভেশনের ক্ষেত্রে কি হবে, উপরে লিমিট কি আছে ভি আর নিচে কি আছে ইউ। আর এক্ষেত্রে দেখবে যে কি আছে, যেহেতু এটার ধ্রুবক সেটা বাইরে চলে আসবে, এর কোনো ইন্টিগ্রেশন হবে না, এটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এখানে শুধু হচ্ছে টি ইকুয়াল টু লিখবে
এই টিটা লিখবে 0 to t। এইবার ইন্টিগ্রেশন পদ্ধতিতে তোমরা সবাই জানো যে ভি মাইনাস ইউ, সেটা আমি সাধারণ সমীকরণের ক্ষেত্রে দেখিয়েছিলাম ইন্টিগ্রেশন পদ্ধতি যখন করিয়েছি। তাহলে যখন লিমিটটা ছিল, আর যখন লিমিট না ছিল তখন হচ্ছে প্লাস সি হিসাবে দেখিয়েছি, ঠিক আছে? বিষয়টা আবার রিমেমোরাইজ করার চেষ্টা করো। তাহলে দেখো, হিসাব করে দেখো, ওইটাই হচ্ছে। এরপরে আমি খানিকটা ইরেজ করে দিচ্ছি পোর্শন, নাহলে আমি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে পারবো না। তাহলে এই সমীকরণটাই জাস্ট আমি সাইডে লিখছি, ওকে? সমীকরণটা যখন আমি সাইডে লিখব তখন আমি কি লিখব, এখানে ভি মাইনাস ইউ, দেখো আর সাইডে কি হবে, এটি শুধু। তাহলে ভি ইকাল টু আমরা কি বলতে পারি, ইউ প্লাস এটি, কারণ ইউটা এই পাশে নিয়ে চলে গেলে প্লাস সাইনে হয়ে যাবে। আর এটাই জাস্ট মন্দনের ক্ষেত্রে, যদি মন্দন হয়, ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলেছি মন্দন হলে চোখ কান নাক বুঝে পুরো মাইনাস দিয়ে দেবো, ওকে? কারণ মন্দনের কনসেপ্টটা আমি মন্দন যখন থিওরি ক্লাসটা করেছি সেখানে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি। আর কলনবিদ্যা আর একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে কলনবিদ্যার ক্ষেত্রে এই যে আমি ব্যাপারগুলো বলে যাচ্ছি, অন্তিম বেগ বা প্রাথমিক বেগ, ঠিক আছে, এইগুলো কিন্তু সমস্তটাই পরিবর্তন হয়ে যাবে তাৎক্ষণিক বেগে। আমি কিন্তু এক্ষেত্রে অন্তিম বেগ বা বলবো না, ঠিক আছে, অন্তিম ত্বরণ বলবো না, অন্তিম বেগ বলবো না। এগুলো প্রতিটাই একটা পয়েন্ট তোমরা ভালো করে মাথায় রাখার চেষ্টা করো। যখনই আমি কলনবিদ্যা পোর্শনে বলবো কথাটা, তখন পরীক্ষককে তোমাকে বলতে হবে বা তোমাকে জেনে রাখাও দরকার, এটা কিন্তু তাৎক্ষণিক ব্যবহার করছি। তাৎক্ষণিক বেগ বা ত্বরণ যাই বলো না কেন, সবগুলো কিন্তু তাৎক্ষণিক ব্যবহার করছি। বেগ ব্যবহার করলে তাৎক্ষণিক, ত্বরণ ব্যবহার করলেও তাৎক্ষণিক আমি ব্যবহার করছি। তাহলে এখান থেকে আমি সমীকরণটা আবারও প্রমাণ করে দিলাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি সমকলনের মাধ্যমে। এবার তুমি যদি লেখচিত্রের মাধ্যমে যদি প্রমাণ করতে চাও, তাহলে লেখচিত্রের মাধ্যমে তোমাদেরকে অ্যাজ ইট ইজ আমি একটা এক্সাম্পল দিয়ে দেবো। আগে পুরোটা আমাকে ইরেজ করতে হবে, যা আগে পুরোটা ইরেজ করে নিই, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। ওয়েট, তো যারা যারা এখনো ভিডিওটা দেখছো কিন্তু লাইকও করছো না, কমেন্টও দিচ্ছ না, সাবস্ক্রাইব বাটনেতে গিয়ে সাবস্ক্রাইবও করছো না, তারা কিন্তু শুধু ভিডিওটা দেখেই চলে গেলেই হবে না। এক্ষেত্রে তোমাকে কিন্তু লাইভ তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে হবে, ভিডিওটা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে হবে। এক্ষেত্রে কি হবে, তুমি জানলে আরো 5টা বন্ধু জানলো, তাদেরও ভালো হলো, তারাও প্রথমবার জানতে পারলো যে প্রথমবার কোনো বাংলায় এইভাবে পদার্থবিদ্যাকে ই লার্নিং প্ল্যাটফর্মে পড়ানো হচ্ছে, হ্যাঁ, তারা জানতে পারলো, তাদের বিষয়টা ইজি হয়ে গেল। তো চেষ্টা করো বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে কিভাবে কি শেয়ার করা যায়। তোমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সঙ্গে যুক্ত থাকো এনি টাইম। তো আমি বলবো তোমরা একটা অত্যাধুনিক মানে কি বলবো বৈজ্ঞানিক যে মানে ইয়েতে বসবাস করছো, ঠিক আছে, দিস ইজ দ্য মডার্ন এজ। আমরা যে স্টেজে আছি সেটা হচ্ছে মডার্ন স্টেজে আছি। তো মডার্ন স্টেজে আমরা যে কোনো জিনিসকে, আমরা যে সমস্ত জিনিস আমরা ইলেকট্রনিক্স গুডেন্স বা ইচ অ্যান্ড এভরিথিং মডার্ন ইকুইপমেন্টস আমরা যেগুলো ব্যবহার করে আসছি, আগে তো ই লার্নিং পদ্ধতি ছিল না। কারণ আমি যখন 2009 এইচএস পাস আউট, তখন কিন্তু এইসব ই লার্নিং ফি লার্নিং কোনোটাই ছিল না। তখন জয়েন্ট এন্ট্রান্সের জন্য পাথফাইন্ডার আর এনআইসিএসকেই লোকে চিনত। কিন্তু এখন বহু টাইপের ই লার্নিং মানে প্ল্যাটফর্ম তোমরা পেয়ে যাবে, যেটা ঘরে বসেই করতে পারবে। আর তখন আমাকে কলকাতা ছুটতে হতো এই পাথফাইন্ডার কিংবা আকাশ কিংবা এনআইসিএস এর মানে পরীক্ষা দিতে, মক টেস্ট দিতে আমাকে কিন্তু কলকাতা অবধি যেতে পারতো। আদারওয়াইজ আমি নাহলে এই ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা কমপ্লিট করতে পারতাম না। কারণ মক টেস্ট না দিলে তুমি কোশ্চেন আনসারের মুখোমুখি ইয়ারলি বেসিস কোশ্চেন আনসারের যে একটা রোড ম্যাপ, সেটা তুমি যদি না ট্যালি করো, তাহলে তুমি কিন্তু জয়েন্টেড র্যাঙ্ক করা খুব চাপের। আর তখনকার এন্ট্রান্স পরীক্ষাটাও একটু জটিল হতো, 6 ঘন্টা করে এক্সাম দিতে হতো, ঠিক আছে।
আর একদিনে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং দিতে হতো, সাথে কাট অফও ছিল 1:3 আই থিঙ্ক। আর কিছুটা এখন যেরকম ফুল এমসিকিউ হয়ে গেছে, তখন কিন্তু লিখতে হতো বস, তোমাকে ক্যালকুলেশন করে দেখাতে হতো, এগুলো সব চাপ ছিল। তো এখন তো অনেক কিছু ব্যাপার পরিবর্তন হয়ে গেছে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। তো চিন্তার কোনো কারণ নেই, আমরা আছি তোমাদেরকে মোটিভেশন করার জন্য আর দেখিয়ে দেওয়ার জন্য কিভাবে তুমি সহজ পদ্ধতিতে, ঠিক আছে, ব্যাপারটা সলভ আউট করে নিতে পারো। তো আমি বললাম যে কোনো বস্তুর এই যে ওয়াই এক্সিস বরাবর গেছে, ঠিক আছে, বি পয়েন্ট এলো, ঠিক আছে, ডি হচ্ছে তার অন্তিম বেগ, হ্যাঁ, ডি পয়েন্টে এসে তার শেষ হলো। যখন ইনিশিয়ালি সে ও হচ্ছে মূল বিন্দু, সে যখন এই পোর্শনে ছিল তখন টিটা হচ্ছে শূন্য ছিল, সময়টা শূন্য ছিল। তারপর সময় পরিবর্তনের হারের সঙ্গে সঙ্গে তার কিন্তু কি হচ্ছে, এদিকটা হচ্ছে সময় আর এদিকটা হচ্ছে তার বেগের পরিবর্তন হচ্ছে। সময় যত বাড়ছে, দেখো সময় যত পরিবর্তন হচ্ছে তার বেগটা কিন্তু পরিবর্তন হচ্ছে। ওকে, আমি মনে করো এটা ভূমির সঙ্গে কি হচ্ছে, থিটা কোণ করে আছে, তাহলে এটা হচ্ছে তোমার এখানটা থেকে ইউ ইউ বলবে, ঠিক আছে, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ঠিক আছে, প্রাথমিক বেগ স্টার্ট হচ্ছে। আর এই পয়েন্টটার নাম দাও বি, এটা হচ্ছে অন্তিম পয়েন্ট বলতে পারো, হ্যাঁ। তো এরকম একটা পোর্শন, তাহলে অন্তিম পয়েন্টে টি ইকুয়াল টু আমি বলতে পারি টি। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে প্রথমে, তাহলে আমি এখানে লিখবো লেখচিত্রের ক্ষেত্রে প্রথমে কি হবে, যে প্রাথমিক বেগের ক্ষেত্রে তার সময় যখন শুরু হয়েছে, মানে সময়টা যখন শূন্য ছিল, তার বেগটা তখন কি ছিল, মানে ও এটা সমান কি বলতে পারি, মানে এটাকে এ পয়েন্টে নাম দাও, ঠিক আছে, এটাকে এক্সটেন্ড করছি, ঠিক আছে, এই পয়েন্টটা ধরো ও এটা সমান আমি কি বলতে পারি, ইউ। ওকে, এই যে এইটুকু পোর্শনটা হচ্ছে প্রাথমিক বেগ। ওকে, আর এইটুকু পোর্শনটা হচ্ছে অন্তিম বেগ। ভালো করে লেখচিত্রটা বোঝার চেষ্টা করো, তোমাদের বইতেও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে যখন সে সময়ের পরিবর্তন হারের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তন হয়েছে, ঠিক আছে, যখন সে অন্তিম একবারে শেষ পর্যায়ে পৌঁছেছে, দেখো বিসি পয়েন্টটা, ঠিক আছে, বিসি পয়েন্টটা মানে এটাকে জাস্ট আমি এক্সটেন্ড করে এই পয়েন্টে রাখছি, সি এটা নাম দিচ্ছি। তাহলে এক্ষেত্রে যখন সময়ের পরিবর্তন হয়েছে, তখন বিসি ইকুয়াল টু কি বলতে পারো, ভি। ঠিক আছে, আশা করি তোমরা এত দূর অবধি ক্লিয়ার হয়ে গেছে, ইজন্ট ইট? এরপরে তাহলে ওসি সমান আমি কি বলতে পারি, টি। এটা কি, ওসিটা সময়, ওসিটা কি আমার সময়। ওকে, যেটা হচ্ছে টি, টি দ্বারা প্রকাশ করেছি, ক্লিয়ার হয়ে গেছে। এবার ত্বরণের সমীকরণটা তুমি জানো, ত্বরণের সমীকরণটা কি, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন আমি, ঠিক আছে, ভি ভি মাইনাস ইউ বাই টি বলতে পারি। আর ভি ইকুয়াল টু আমি কি বলতে পারি, ভি ইকুয়াল টু আমরা কি জানি, জাস্ট ওটাই পুট করো, ভিসি মাইনাস ও এ ডিভাইডেড বাই ওসি। এতদূর ক্লিয়ার হয়েছে? যার না ক্লিয়ার হয়েছে সে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে অবশ্যই। তাহলে এইবার একটা জিনিস ভাবো, এখানটা দেখো একটা কি স্কোয়ারের সৃষ্টি হয়ে গেছে, স্কোয়ার তৈরি হয়ে গেছে। ওকে, একটা আয়তক্ষেত্র বলতে পারো, ঠিক আছে, আয়তক্ষেত্র সৃষ্টি হয়ে গেছে। আয়তক্ষেত্রটা ধরো এ ও সি ডি, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে, যার কিন্তু ওএ বাহু ইকুয়াল টু সিডি আর এডি বাহু ইকুয়াল টু ওসি। এই দুটো কিন্তু সমান বা সমান্তরাল, যা হোক বলতে পারো, ঠিক আছে। তাহলে তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি যে এই বিসিটাকে বিসি বিসি মাইনাস ওয়েটাকে আমি লিখছি ডিসি, ঠিক আছে,
বা সিডি যা হোক নাম দিতে পারো, আর ওসিটাকে আমি কি বলবো, এডি। কি বললাম বোঝা গেল? কারণ এইটাও যা, দাঁড়াও কালারটা চেঞ্জ করি তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা একঘেয়েমি কালারে অভ্যস্ত হয়ে যাচ্ছ। তাহলে আমার এই বাহুটাও যা, এই বাহুটাও তাই, আর এই বাহুটাও যা, এই বাহুটাও তাই। তাহলে অর্থাৎ আমার এখানে কোনো রকম কোনো ডাউট নেই, সেটাই আমি এখানে ডিসক্লোজ করেছি। আর সেখান থেকে আমি এটা লিখছি যে এসি ও এ সমান ডিসি লিখেছি, আর সময়টা আমি দেখো চেঞ্জ করে লিখেছি এডি। বোঝা গেল? এত দূর অবধি আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবার এই যে বিসি মাইনাস অফ ডিসি, দেখো বিসি বিসি বলতে কোন বাহুটা, পুরো একদম টোটাল এই যে বাহুটা, এই যে টোটাল বাহুটা একবারে বি পয়েন্ট থেকে শুরু করে সি পয়েন্ট অবধি, এই দুটো কিন্তু দেখো পুরোটা মাইনাস করলেই আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা ডাইরেক্টলি কি বলতে পারি, এখানে ডাইরেক্টলি আমি একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে বিডিটা পেয়ে যাব দুটো মাইনাস করলে, কি বললাম বোঝা গেল, ডিভাইডেড বাই এডি। ঠিক আছে, এই দুটো মাইনাস, এই যে দেখো বিসি বাহুটা, এই যে বিসি মাইনাস ডিসি, ঠিক আছে, বিসি মাইনাস হচ্ছে ডিসি করছি, মানে এই যে পুরো পোর্শন থেকে আমি যদি এইটুকু পোর্শনটা বিয়োগ করি তাহলে আমার এই পোর্শনটা আশা করি পেয়ে যাচ্ছি। তাহলে সেটাই বলেছি। আর তোমরা সবাই এতটাই বুদ্ধিমান, আমাকে এক বাক্যে বলবে স্যার এটা ট্যান থিটা। ট্যান থিটা কেন না, লম্ব বাই ভূমি স্যার, এখান থেকে আমরা লম্ব বাই ভূমি পেয়ে যাচ্ছি, তাহলে সেটা ইকুয়াল টু আমি বলতে পারি ট্যান থিটা। ওকে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এ ইকুয়াল টু এ বি সরল রেখার নতি কি এম দ্বারা প্রকাশ করা হয়, নতি এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আশা করি তোমরা এত দূর অবধি ক্লিয়ার হয়েছে। এখনো কিন্তু সমীকরণটা শেষ না। ওকে, খানিকটা ইরেজ করে নিই, বাকিটা তোমাদেরকে বলছি। আশা করি তোমরা এত দূর অবধি ক্লিয়ার হয়ে গেছে। যার যা বুঝতে অসুবিধা আছে প্রিভিয়াসলি দেখো, আগু পিছু করে মানে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড তোমরা করতেই জানো। আর স্টাডিয়ার গ্রুপকে বেশি বেশি করে ফলো করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। আর আমাদেরকে মোটিভেট করো, আমরা যাতে তোমাদের জন্য সহজ থেকে সহজতর পদ্ধতিতে আরো নতুন নতুন বেটার ভিডিও বানাতে পারি, যেটা তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যায়। এইবার যে কোনো সরলরেখার সমীকরণ থেকে তুমি একটা জিনিস জানো যে y ইকুয়াল টু mx প্লাস c, এটা তোমরা জানো, যেখানে xটা হলো 0 আর y এর মানটা কি হবে c। ওকে, সেক্ষেত্রে যদি আমি একটা লেখচিত্র অঙ্কন করি, এইভাবে একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে মানে দেখো সি দূরত্ব অবধি যাচ্ছে, ওকে, এখানে এত দূর অবধি গেছে, ঠিক আছে, এখান থেকে ম্যাপটা শুরু হচ্ছে, মানে যাত্রাটা এখান থেকে শুরু হচ্ছে, জাস্ট এখান থেকে নয়, ঠিক আছে, ডাইরেক্টলি ও বিন্দু থেকে নয়, ঠিক আছে, সি বিন্দু অবধি গেছে, গিয়ে তারপরে মানে ওয়াই ডাইরেকশনে সি বিন্দু অবধি গেছে, যাওয়ার পরে সে মানে তার মানের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে সিটা হচ্ছে কি দূরত্ব, এত দূর পোর্শনটা হচ্ছে তার হচ্ছে দূরত্ব। ওকে, তাহলে লেখচিত্র অনুসারে তুমি এই যে লেখচিত্রটা অঙ্কন করেছো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এখানে এক্স ইকুয়াল টু 0 বলবে, আর লেখচিত্র অনুসারে তোমাকে প্রতিটা জিনিসকে বলবে যে ও এ সমান, এটা এ বিন্দু, ঠিক আছে, এটা এ পয়েন্ট, ও এ সমান কি বলবে সি, সিটা কি বললাম, সিটা হচ্ছে তোমার হচ্ছে দূরত্ব। ওকে, ইজ ইট ক্লিয়ার? তারপর ও সি সমান, তাহলে আমি এখান থেকে বলবো এক্স, ঠিক আছে, এম সমান এ, আর ওয়াই সমান কি বলতে পারি আমরা বিসি। এটা কি স্যার? এটা হচ্ছে
ত্বরণ। ওকে, এটা হচ্ছে আমার হলো ত্বরণ। আর বিসি কোন ডিস্টেন্সটা স্যার? y ইকুয়াল টু বিসি। ঠিক আছে, বিসি মানে এই পয়েন্টটা হচ্ছে বি। ঠিক আছে, আর এই হচ্ছে সি। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর এটা হচ্ছে সি পয়েন্ট। এটা এ নাও দিতে পারো, এটা দেওয়ার দরকার নেই এখানে। ঠিক আছে, এটা সি পয়েন্টই বলবে। ওকে, তাহলে কোনো রকম আর ডাউট থাকবে না। ওকে, এখান থেকে সমীকরণটা আমার কি আসছে সেটা আমরা একটু দেখে নেব। যে এখান থেকে এখান থেকে আমার সমীকরণটা কি আসছে সেটা আমি এখানে সাইডে করে দিচ্ছি। ওয়েট, খানিকটা ইরেজ করতে দাও। দেখো, যার যা কনফিউশন আছে ভালো করে ছবিটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে ছবি দেখলে। ঠিক আছে, যার যা কনফিউশন আছে ডাউট বক্সে, কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। এছাড়াও তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, আমার আর্টিকেল পেয়ে যাবে, বিভিন্ন টাইপের ট্যালি বেস কোশ্চেন আনসার, কোনটা ইম্পর্টেন্ট নয়, চ্যাপ্টার বেসিস একটা রোড ম্যাপ পেয়ে যাবে। ঠিক আছে, সব কিছুটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমাকে। আশা করি তোমরা সেখান থেকে অনেকটাই ইনফ্লুয়েন্স পাবে যে কিভাবে কি রকম ভাবে প্রিপারেশন নিতে হবে। তাহলে আমি এখান থেকে ভিসি ইকুয়াল টু সমীকরণটা লিখতে পারি, ওই সমীকরণে মানগুলো জাস্ট পুট করে দাও। ঠিক আছে, ও সি প্লাস ও এ। ওকে, সেটা করলে ভিসি ইকুয়াল টু ভি জানি, এ ইন্টু টি জানি। ঠিক আছে, ও সিটা টি আর ও এটা ইউ জানি। ঠিক আছে, অর এগুলো অর দেবে। ঠিক আছে, আমার এটা মিস হয় না, কিন্তু আমি এটা পরে দিই, সবাই ভাববে মিস হয়ে গেছে। তাহলে আমার দেখো এখান থেকে ইকুয়েশনটা আমি পেয়ে গেছি। কারণ এখানে দেখো ভিসি ইকুয়াল টু, যেহেতু আমরা কি জানি, আমি এখানে আরো ভেঙে বলে দিচ্ছি যে ভিসি ইকুয়াল টু আমরা ইউ জানি। ঠিক আছে, ওসি ইকুয়াল টু আমরা টাইম জানি টি। ঠিক আছে, আর ইউটা হচ্ছে কি প্রাথমিক বেগ, আর ওয়েটা হচ্ছে আমি একটু অপোজিট বলে দিচ্ছি, বিসিটা তোমার হচ্ছে অন্তিম বেগ। ওকে, দাঁড়াও, এবার পয়েন্ট আউট গুলো তোমাকে দেখিয়ে দিই। আমি কিছুটা স্কিপ করে চলে গেছিলাম এই জায়গাটা। এই যে দেখো, হ্যাঁ, বিসিটা হচ্ছে তোমার এটা কি অন্তিম বেগ, তাহলে ভি লিখবে। আর ওয়েটা কি, ওয়েটা হচ্ছে তোমার প্রাথমিক বেগ। ঠিক আছে, তাহলে বোঝা গেল এইটা তোমার অন্তিম, আর এখানে একটু কালার চেঞ্জ করে লিখতে হবে, আদারওয়াইজ নাহলে তুমি বুঝতে পারবে না। এটা হচ্ছে প্রাথমিক বেগ। ওকে, তাহলে তুমি আশা করি এই ঋজুগতির সমীকরণের যে লেখচিত্র কিভাবে করতে হয়, লেখচিত্র অঙ্কন করে কিভাবে কি করতে হয়, ঠিক আছে, ইকুয়েশনে আসতে হয়, সেগুলো ইকুয়েশনটা প্রমাণ করলে বোঝা গেল। সমকলনের মাধ্যমে কি করে, ইন্টিগ্রেশন পদ্ধতির মাধ্যমে কি করে করবে সেটাও বুঝিয়ে দিলাম। আর সাধারণ মানে নর্মাল, একবারে নর্মাল পদ্ধতিতে কি করে করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমরা এতদূর অবধি ক্লিয়ার হয়ে গেছো। তো এর পরের আমাদের যে টপিকটা সেখানে চলে আসবো, সেটা হচ্ছে উলম্ব গতির সমীকরণ। যেরকম করে আমরা ঋজু গতির ক্ষেত্রে দেখলাম, সেরকম করে আমি এখানেও একটা এক্সাম্পল দিয়ে যাব। আশা করি বাকিগুলো তোমরা বইতে আছে যেগুলো, সেগুলো তোমরা করে নিতে পারবে। উলম্ব কথার অর্থ মানে, উলম্ব মানে দেখো কোনো বস্তুকে আলগাভাবে ছেড়ে দেওয়া হচ্ছে, বস্তুটা এরকম ভাবে আছে, ঠিক আছে, ওপর থেকে নিচে পড়ছে, এরকম পড়ছে। ঠিক আছে, উলম্ব গতির ক্ষেত্রে কিন্তু অভিকর্ষজ ত্বরণ ক্রিয়া করবে। ঠিক আছে, কোনো বস্তু এইভাবে যখন পড়বে তো পতনশীল হবে। এই যে এটা হচ্ছে পতনশীল বস্তু। এইভাবে উলম্বভাবে কোনো বস্তুকে ছেড়ে দিলে বা জাস্ট এরকম করে টাপ করে ছেড়ে দিল, এর মধ্যে কি হবে, একটা মাধ্যাকর্ষণ বল ক্রিয়া করবে, তার ফলে সে নিচের দিকে পড়ে যাবে। তো এইখানে অভিকর্ষজ ত্বরণের সৃষ্টি হবে। ঠিক আছে, যেটাকে আমি প্লাস জি কেন লিখলাম স্যার বলছি। প্লাস জি এক্ষেত্রে কিন্তু অভিকর্ষজ ত্বরণ কিন্তু প্লাস হবে। ঠিক আছে, ওকে। আর এক্ষেত্রে কারণ এটা ত্বরণের ক্ষেত্রে সবসময় জানবে প্লাস হবে, ত্বরণটা এখানে হচ্ছে বেগটা অ্যাড হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে বস্তু গতিশীলতাটা অ্যাড হচ্ছে,
কিন্তু যখন বস্তুটা ওপরের দিকে ছোঁড়া হবে, এটা হচ্ছে ওপরের দিকে ছোঁড়া হবে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অভিকর্ষজ ত্বরণটা মাইনাস হবে। এই জিনিসটা ভালো করে, টপিকটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করো। এক্ষেত্রেও কিন্তু দুটো সমীকরণ আছে, একটা হচ্ছে এক্সকিউজ মি, এটা ফ্লোতে হয়ে গেছে, ভি হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমরা যেটা ঋজু গতির সমীকরণের ক্ষেত্রে দেখেছিলাম সেটাই এখানে লিখব, ভি ইকুয়াল টু ইউ প্লাস প্লাস মাইনাস লিখতে পারো এটি, ওকে, কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে সঠিক সমীকরণ পদ্ধতির লেখার নিয়ম। আর এস ইকুয়াল টু মানে এটা হচ্ছে বেগের ক্ষেত্রে, এটা এবার সরণের ক্ষেত্রে, ঠিক আছে, ইউটি হাফ অফ এ টি স্কোয়ার, যেটা আমি ঋজু গতির সমীকরণে প্রমাণ করিনি, ঠিক আছে। এক্ষেত্রে আমরা উলম্ব গতির ক্ষেত্রে এই সমীকরণটা প্রমাণ করব। কি করে করব সেটা নির্ধারিত কোনো মানে বস্তুকে অবাধে পতনশীল, এই যে এটা হচ্ছে অবাধে 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 পতনশীল কোনো বস্তু হচ্ছে কি, তার জন্য অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে প্লাস জি, আর উপরের দিকে যখন ছোড়া হচ্ছে তখন কোনো বস্তুকে যখন উপরের দিকে ছোঁড়া হবে, ঠিক আছে, সেটা হবে ত্বরণটা তখন মাইনাস হয়ে যাবে, ওকে, এটা মাথায় রাখো। আর এখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে এর ত্বরণের ক্ষেত্রে এখানে আমি কিন্তু এ ইকুয়াল টু কি বলবো, জি দ্বারা প্রকাশ করব, আর সরণের ক্ষেত্রে আমি এইচ দ্বারা প্রকাশ করব। এই দুটো জিনিস উলম্ব গতির সমীকরণের ক্ষেত্রে আমি প্রয়োগ করব। তার মানে প্রথম যে সমীকরণটা লিখেছিলাম সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস, এর জায়গায় কি লিখবো বললাম, জি লিখবো বললাম স্যার, আর এস এর ক্ষেত্রে পরেরটায় এইচ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ অফ এর জায়গায় কি লিখবো স্যার, জিটি স্কোয়ার, ওকে। এইভাবে আমরা, এইটা হচ্ছে উলম্ব গতির সমীকরণ, উলম্ব গতির সমীকরণ। তোমরা এটা ভালো করে খাতায় নোট ডাউন করো, আশা করি খাতায় নোট ডাউন করলে তোমাদের এই জিনিসটা ভালো করে মিলিয়ে দেখো দুটো সমীকরণের মধ্যে পার্থক্য কি, উলম্ব গতির ক্ষেত্রে কি হয়েছে আর নর্মালি সমীকরণটা কি ছিল, ওকে। উলম্ব গতির ক্ষেত্রে শুধু বললাম যে তোমার যখন ত্বরণ হবে সেই ক্ষেত্রে ত্বরণের ক্ষেত্রে এ ইকুয়াল টু তুমি জি লিখবে, আর যখন সরণ হবে সেই ক্ষেত্রে এস এর বদলে তুমি হচ্ছে এইচ দ্বারা প্রকাশ করবে। চলো এইবার আমরা কয়েকটা কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা এই সমীকরণগুলোর প্রমাণ করব, ওকে, ইজ ইট ক্লিয়ার? কারণ যখন কোনো বস্তুকে উপরের দিকে ছোঁড়া হবে তখন আমি একটা জিনিস কি বললাম, যে এখানে অভিকর্ষজ ত্বরণটা মাইনাস ক্রিয়া করবে, ঠিক আছে, কি হবে, মাইনাস ক্রিয়া করবে, ঠিক আছে। আর হচ্ছে যখন অবাধে পতন করবে মানে উপর থেকে নিচে পড়বে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, এটা প্লাস ক্রিয়া করবে। এইবার কোনো বস্তুকে একটা হাইটে, আমি হাইটটা বললাম না, ঠিক আছে, যে নির্দিষ্ট কোনো একটা উচ্চতা বলে মেজার করে দিলাম না, সে এরকম করে আমি সমীকরণটা প্রমাণ করার চেষ্টা করব যে সেক্ষেত্রে কি হবে। মনে করো কোনো বস্তু, ধরো এরকম কোনো, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভালো করে বিষয়গুলো বোঝার চেষ্টা করো, কেন এত ছবি দিয়ে এক্সপ্লেনেশন দিচ্ছি, ঠিক আছে। এই হাইট অবধি বস্তুটা গেছে, ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, যাকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা ডিনোট করি। আর নর্মালি এইটুকু উচ্চতাটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, আর ম্যাক্সিমাম হাইটটাকে এই যে এখান থেকে এই অবধি, ঠিক আছে, এই যে ম্যাক্সিমাম হাইটটাকে, এটাকে সর্বোচ্চ উচ্চতাটাকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা ডিনোট করি। এইবার কোনো বস্তু যখন উপরের দিকে ছুঁড়ছি তখন হচ্ছে মন্দন ক্রিয়া করছে, তাহলে মাইনাস জি, স্যার আপনি বলেছিলেন মন্দনের ক্ষেত্রেই তখনই মাইনাস হয়। কোনো বস্তুকে যখন উপরের দিকে ছুঁড়ছি, ওই যে বারবারই বলছি, তখন অভিকর্ষজ ত্বরণটা মন্দনে পরিণত হয়ে যাচ্ছে, অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে মাইনাসে পরিণত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মাইনাস যেহেতু হচ্ছে সেটাকেই আমরা বলবো মন্দনে ক্রিয়া হচ্ছে।
ঠিক আছে। এক্ষেত্রে ইউ অবস্থায় প্রাথমিক বেগটা কি হবে, সেটা ইউটাকে কি বলবো, এটা আমার প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ আমরা সবাই জানি, সকলেই জানি স্যার, ঠিক আছে। আর এক্ষেত্রে ভিটা সর্বাধিক জায়গায়, সর্বাধিক মানে সর্বোচ্চ উচ্চতায় ভি এর ভিটা কি হবে, সবসময় শূন্য হয়ে যাবে। ভিটা হচ্ছে কি অন্তিম বেগ, ভিটা কি অন্তিম বেগ। ওকে, ইজ ইট ক্লিয়ার? হোপফুলি ইজ ইট ক্লিয়ার, ইজন্ট ইট? তাহলে আমরা এখান থেকে সমীকরণ থেকে কি বলতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ওকে, কি বললাম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, ঠিক আছে। যেখানে এইচ ইকুয়াল টু আমি লিখবো ক্যাপিটাল এইচ মানে সর্বাধিক উচ্চতাটা, আর সর্বাধিক উচ্চতায় কি হবে, তোমার হচ্ছে অন্তিম বেগটা শূন্য হয়ে যাবে। এক্ষেত্রে অন্তিম বেগটা যদি শূন্য হয়ে যায় তাহলে শূন্য ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ওকে, তাহলে ডাইরেক্টলি আমি এখান থেকে আমাকে কি বার করতে হবে, এইচ বার করতে হবে। তাহলে এখানে আমি 2gh-টাকে এই দিকে নিয়ে চলে এলাম, বাঁ দিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। আর রাইট হ্যান্ড সাইডে শুধু ইউ স্কোয়ারটা পড়ে আছে। তাহলে আমাকে এইচ বার করতে হবে, হাইটটা কত মেজার করতে হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। কি বললাম, বোঝা গেল? আশা করি তোমরা সমীকরণের এই পার্টটুকু বুঝতে পেরেছো। তাহলে আমার এখানে কি বললাম, এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করলাম। কি বললাম, সর্বোচ্চ। ওকে, I wanna choose different color because তাহলে তোমার দৃষ্টিতে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে যদি আলাদা কালার নিই। সর্বাধিক উচ্চতা নির্ণয়, সর্বাধিক তোমরা পয়েন্ট করে লিখবে সর্বাধিক উচ্চতা নির্ণয়। তাহলে সর্বাধিক যখন উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে সর্বাধিক বস্তুটা যখন মানে উপরে নিশ্চয়ই রয়ে যাবে না, এটা রিটার্ন করবে অবশ্যই। কোনো বস্তুকে উপরের দিকে যখন ছুটছো সেটা তো রিটার্ন হবে, ঠিক আছে। তাহলে সর্বাধিক যখন উচ্চতা আরোহণ করছে, ঠিক আছে, তার সময়কালটা নির্ণয় করবো। সর্বাধিক উচ্চতা নির্ণয়ের যখন সময়কাল নির্ণয় করতে হলে তাহলে তোমাকে সেখানে লিখতে হবে সর্বাধিক উচ্চতা আরোহণ করছে যখন সময়কাল, মানে একটা বস্তু উপর থেকে নিচে এই যে আরোহণ কালটা বা সময়কালটা আমরা নির্ণয় করব। তাহলে ভি ইকুয়াল টু আমরা কি জানি নর্মালি ইউ মাইনাস জিটি। কেন মাইনাস, কারণ আমরা এতটুকু জানি, কারণ এই ক্ষেত্রে মন্দন ক্রিয়া করছে। আমি যখন কোনো ইয়েকে ব্যবহার করছি তখন মন্দন, আর সর্বোচ্চ উচ্চতায় আমার হচ্ছে বেগটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, মানে ওটা হচ্ছে অন্তিম বেগটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি সেটা যদি পুট করি এখানে জি আর ক্যাপিটাল, এখানে সময়টা হচ্ছে t1 বললাম। তাহলে t1টা কি, t1টা হচ্ছে আমার অবরোহণ কাল, অবরোহণ কাল। ওকে, বানান টানান ভুল থাকলে একটু কারেকশন করে নেবে। দিস ইজ নট আ বেঙ্গলি ক্লাস, তবুও একটা বানান ঠিক করার একটা ঠিক করে লেখার চেষ্টা করবে। আশা করি তোমরা বিষয়টা জানো, ঠিক আছে। তো t1 সমান আমরা কি দেখলাম, u/g, এটাই আমরা বের করেছি। তাহলে অবরোহণ কাল যদি মানে এটা যদি হয়, ঠিক আছে, তাহলে আরোহণ কাল t2 সমান কি হতে পারে। আমি কি বলেছি, কোনো বস্তু নিশ্চয়ই উপরে ঝুলে থেকে থাকবে না, সেটা নিশ্চয়ই আসা যাওয়া করবে। এই যে অবরোহণ পদ্ধতি মানে কি করবে, সে একটা বেগ নিয়ে গেছে, সেখানে গিয়ে শূন্য হয়ে গেছে, আবার সেটা রিটার্ন করছে, ঠিক আছে, এইভাবে আসে। তাহলে আমি মোট সময় যদি বার করতে চাই, মোট, দেখো এখানটা মুছে দিই, নাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না স্যার এধার ওধার করে কি সব লিখে দিচ্ছেন। অবশ্যই আমি তোমাকে ক্লিয়ারলি বলার চেষ্টা করব, মানে ক্লিয়ারলি বোঝানোরও চেষ্টা করবো। আশা করি এই পোর্শনটা সবাই লিখে নিয়েছো, ঠিক আছে। যদি কারো কোনো কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই বারংবার বলছি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে স্যার এই কোয়েশ্চেনটার এখানটায় আমার ডাউট রয়ে গেছে, তো আমি ক্লিয়ারলি বলুন যে কি করেছেন,
আমি কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি তোমার এই বিষয়টা ডেপলি বোঝার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার আরম্ভ ব্যাচে ন্যূনতম প্রাইস দিয়ে তোমরা সাবস্ক্রিপশন প্যাকেজ নিয়ে নেবে সারা বছরের জন্য, ঠিক আছে, নিয়ে তোমরা আরম্ভ ব্যাচে জয়েন হয়ে তোমাদের ডাউট ক্লিয়ার সেশনে এসে তোমার ওখানে চ্যাট বক্সে এসে আমাকে জিজ্ঞাসা করবে যে অ্যাকচুয়ালি স্যার আমার এই পোর্শনটায় গন্ডগোল আছে, ঠিক আছে, এইটা আমি বুঝতে পারছিলাম না। ওকে, দেখো এখানে আমি ফাটফাট করে লিখে দিয়ে চলে যাচ্ছি যে কি এটা স্যার, আমি মোট সময় বার করছি স্যার, আরোহণ অবরোহণের মোট সময়টা আমি ধরে নিয়েছি টি, ঠিক আছে, তাহলে T1 প্লাস T2 করলে আমি নিশ্চয়ই পুরো ব্যাপারটা পেয়ে যাব কত সময় লেগেছে আমার আরোহণ অবরোহণ করতে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বুঝে গেলাম যে আমার মোট সময়টা কত লেগেছে সেটাও আমি বার করেছি, আর সর্বাধিক উচ্চতা নির্ণয়টাও আমি শিখে গেছি, ঠিক আছে। আশা করি এই অবধি ক্লিয়ার হয়ে গেছে। এইবার যদি তোমাকে বলে যে কোনো নির্দিষ্ট উচ্চতার জন্য, এটা কোনো নির্দিষ্ট উচ্চতা ছিল না, কোনো নির্দিষ্ট উচ্চতার জন্য যদি কোনো নির্দিষ্ট উচ্চতার জন্য যদি থাকে, এক্সকিউজ মি, যদি কোনো নির্দিষ্ট উচ্চতার জন্য থাকে তাহলে তোমার সেক্ষেত্রে ইকুয়েশনটা কীরকম হবে বা কি হবে সেটা আমরা বোঝার চেষ্টা করব বা বলবো, সেই সমীকরণটা আমরা কি হবে সেটা আমরা দেখে নেব। ওকে, তাহলে ব্যাপারটা ইরেজ করে নিই, ছবিটা ঠিক একই রকমই হবে, ঠিক আছে, কারণ এখানে শুধু একটাই জিনিস যে আমাকে উচ্চতাটা মেনশন করে দিয়েছে যে আমাকে বস এত দূর অবধি মানে ওটাকে ছোঁড়া হবে, এত পয়েন্টে গিয়ে রিচ করবে, আবার ওটা ফিরে আসবে, তাই তো, এরকমটাই বলা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার হালকা একটু ইরেজ করে নিই, কারণ পুরো এক্সপ্রেশনটা তোমাকে এক্সপ্লেনেশন দিতে হলে কোনো কিছু যখন তোমরা পরীক্ষার খাতায়, আমি বারবার ধরে তোমাদেরকে একটা কথা বলছি, পরীক্ষার খাতায় প্রচুর পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে টু দ্য পয়েন্টে অ্যান্সার লিখবে, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু তোমাকে পরীক্ষক নাম্বার কেটে দিতে বাধ্য হবেন যদি তোমার খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, প্লাস মাইনাস বুঝতে পারছো না, তুমি ঠিক করে বোঝাতে পারছো না কি করতে চাইছো, ড্রয়িং করলে ড্রয়িংটা প্রপার ওয়েতে তোমাকে ড্রয়িং করে প্রতিটা জিনিসকে মার্কিং করে বোঝাতে হবে এই জিনিসটা এইখানটায় এই জিনিসটা করা হয়েছে, ঠিক আছে, আদারওয়াইজ বোঝানো যাবে না। ওকে, তো আমি বেশি কথা না বলে এখানে আমি বললাম যে আমার হচ্ছে ইনিশিয়াল বেগ, মানে এটা আমার স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, স্টার্ট করছি ইউ বেগ নিয়ে, এইচ উচ্চতা, ওকে, তাহলে আমার কত সময় লাগছে, টি সময় লাগছে, ওকে, আমাকে উচ্চতাটা নির্দিষ্ট করে দিয়েছে, কি হলো বোঝা গেল, এটা আমার প্রাথমিক, আশা করি বুঝতে পেরেছি এতক্ষণ ধরে প্রাথমিক বেগ কি জিনিস। তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে ধরো কোনো বস্তু টি সময়ে এই উচ্চতা পর্যন্ত তোমার আরোহণ করেছে, মানে আরোহণ করা মানে কি এই উচ্চতা অবধি গেছে, ওকে, তাহলে বস্তুটি সেক্ষেত্রে প্রাথমিক বেগটা তুমি তখন বললে কি আমার বস্তুটির প্রাথমিক বেগ ছিল হচ্ছে ইউ, ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি সমীকরণটা কি বলতে পারি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস অফ, মানে মন্দন হচ্ছে এখানে, আর না বোঝার কোনো কারণ নেই, আমি তাড়াতাড়ি এই জায়গাটা করে দিচ্ছি কারণ আমার ভিডিওটা নাহলে লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। আমি নিয়ে চলে এলাম এক সাইডে, যখন সমীকরণকে নিয়ে চলে আসবে সেটা দেখো তোমরা বীজগণিতের পদ্ধতিতে কিছু মানে বছর আগে যখন করেছিলে ক্লাস 9-10 অ্যাকচুয়ালি যখন পড়তে, তখন শ্রীধর আচার্য বলে একটা, তোমরা বীজগণিতের সূত্রাবলীতে এইটে পড়েছো শ্রীধর আচার্য সূত্র আশা করি, ঠিক আছে, তো তোমরা আশা করি সেই বিষয়টা জানো যে আমাকে আর তৃতীয় করে শ্রীধর আচার্য সূত্র বোঝাতে হবে না এখানে ফিজিক্স ক্লাস করতে এসে, ঠিক আছে। যদি না বুঝতে পারো তো মানসবাবু আছেন, উনি ম্যাথের ক্লাস দেখান, সুকুমার বাবু আছেন, তো ওনাদের ওনারা অনেক এক্সপার্ট, ঠিক আছে, তো ওনাদের ভিডিওগুলো দেখবে, ঠিক আছে, ওনারা আমার মতনই প্রচুর ওনাদের কাছ থেকেও এক্সপিরিয়েন্স গেইন করবে,
ঠিক আছে, বাকিটা আশা করি তুমি বুঝতে পারবে। দেখো সমীকরণটাকে আমি আস্তে আস্তে করে ভেঙে ভেঙে লিখছি, আর সেখান থেকে জাস্ট টি ইকুয়াল টু আমি সিদ্ধারাচার্যতে ফেলে দিচ্ছি, ঠিক আছে, রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস অফ 4 হাফ অফ, এটা সিদ্ধারাচার্যের সূত্রের ফর্ম কিন্তু, ওকে, এইচ ডিভাইডেড বাই, ঠিক আছে, 2 ইন্টু হাফ অফ জি। ওকে, কাটাকাটি করে দেখবে ফর্মালিটিস পুরো সাধারণীকরণ করলে যেটা আসবে এটা কিন্তু বা, ঠিক আছে। তো যেটা আসবে আমি এখানে টি ইকুয়াল টু একদম ডাইরেক্ট লিখছি ইউ বাই জি প্লাস মাইনাস রুট অফ ইউ স্কোয়ার 2gh ডিভাইডেড বাই জি। ওকে, এটা দেখবে সাধারণীকরণ করবে, এমন কিছু ভয় পেয়ে যাওয়ার কিছু নাই যে পিউ স্যার করে দিয়ে চলে গেল না, কি সব বুঝে বলে দিয়ে চলে গেল। এটা কিন্তু শ্রীধর আচার্যের সূত্র, শ্রীধর লিখে দিচ্ছি, ধর আচার্যের সূত্র থেকে পাই। আর না হলে তুমি শ্রীধর আচার্য নাও লাগাতে পারো, এইভাবে ভেঙে ভেঙেও করতে পারো, ভেঙে ভেঙেও বীজগণিতের পদ্ধতি আছে। আশা করি আমি এখানে বীজগণিত ক্লাস করতে আসিনি, ঠিক আছে। তো পদার্থবিদ্যার ক্লাস করছি একমাত্রিক গতির। তো উলম্ব সমীকরণের ক্ষেত্রে আমরা এভাবে নির্ণয় করলাম যে একটা নির্দিষ্ট উচ্চতা আমাকে বেঁধে দিয়েছে, সেক্ষেত্রে সমীকরণটা আমার কিরকম হবে। তাহলে আমি সেখান থেকে সময়টা আমি নির্ণয় করলাম, সেক্ষেত্রে আমার সময় নির্ণয় করতে বলেছে উলম্ব গতির ক্ষেত্রে, একটা নির্দিষ্ট উচ্চতা বেঁধে দিয়েছে, সেক্ষেত্রে আমার টাইমটা কত হবে সেটা মেজারমেন্ট করতে বলেছে। আমি সেই সমীকরণটার টাইমটা মেজারমেন্ট করে দিলাম। যদি আমাকে টাইম নয়, এক্ষেত্রে যদি বেগ মেজারমেন্ট করতে বলে, অবভিয়াসলি কোন বেগ স্যার, সবাই প্রশ্ন করবে কোন বেগ স্যার, আমরা তো মানে প্রাথমিক বেগটা জানি, আমি অবভিয়াসলি অন্তিম বেগটারই কথা বলবো। অন্তিম বেগটা কি হবে সেটা কি হবে সেটারই আমরা কথা বলবো, তাহলে প্রাথমিক বেগ নিশ্চয়ই নয়। ওকে, তো প্রাথমিক বেগ আমরা জানি ইউ, অন্তিম বেগ ভি ইকুয়াল টু কত হবে। ওকে, এটা আমার কোয়েশ্চেন। তাহলে তুমি এখানে বলবে যে এই উচ্চতায় বস্তুটির অন্তিম বেগ হবে ভি, ঠিক আছে। তাহলে সমীকরণটা এখান থেকে কি হবে, ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2gh, এটাই। তাহলে ভি ইকুয়াল টু তুমি কি বলবে, প্লাস মাইনাস রুট অফ, কেন রুট হলো, স্কোয়ারটা উঠলো, প্লাস মাইনাস হলো, ঠিক আছে, রুট রুট পড়লো ওই জন্য স্কোয়ার উঠার জন্য, আর 2gh। এই হচ্ছে আমার বেগ। আমি এখান থেকে সমীকরণ পেয়ে গেলাম, বেগের সমীকরণ পেয়ে গেলাম কোনো নির্দিষ্ট উচ্চতায়, যখন আমার এটা হচ্ছে অন্তিম বেগ আমাকে নির্ণয় করতে বলবে। অন্তিম বেগ আমাকে যখন নির্ণয় করতে বলবে, তার একটা আমি ইনিশিয়াল সমীকরণ দেখে নেব। আশা করি তোমরা এত ফাস্ট পড়িয়ে যাচ্ছি, হয়তো তোমাদের কারো কারো হয়তো ডাউট থেকেই যেতে পারে, অবভিয়াসলি থাকবে। আমাকেও হয়তো এত ফাস্ট বোঝালে হয়তো একটু বুঝতে অসুবিধা হতো, আমি হয়তো ভিডিওটা বারবার ধরে দেখতাম, বোঝার চেষ্টা করতাম, তাতেও যদি না বুঝতে পারতাম অবশ্যই আমি কিন্তু আরম্ভ ব্যাচে জয়েন করে নিতাম স্যারের। কিন্তু এত ইজিলি ভাবে কোনো স্যারই দেখায় না, আর এত ডিটেলিং এত বিস্তারিত ভাবে কেউ বলেও না, ঠিক আছে। তো আরো বিস্তারিত এক্সপ্লেনেশন তুমি পেয়ে যাবে আমার আরম্ভ ব্যাচে, ঠিক আছে। তো আমরা লাস্ট যে টপিকটা আছে, আর এই টপিকটা দিয়ে আমার একমাত্রিক গতি ফিনিশড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে অঙ্ক টঙ্ক বা কোনো রকম কোনো তোমাকে হচ্ছে ডাউট বলো, বা তোমার হচ্ছে যেই কোশ্চেন বলো, বা কোনো সাজেশন বলো, এখানে আমি কোনোটাই আমার দিগন্ত ব্যাচে আমি দেখাই না, বা দেখাবো না। সেটা হচ্ছে সাবস্ক্রিপশন প্যাকেজ দিয়ে তুমি আরম্ভ ব্যাচে জয়েন করলে আমি সেখানেই ওই ফেসিলিটিসগুলো দেবো। ওকে, তো আমরা লাস্ট যেটা বলবো প্রত্যাবর্তন বেগ। অবশ্যই এতক্ষণ ধরে যেটা বলছিলাম যে কোনো বস্তুকে মনে করো এই একটা বস্তু, ঠিক আছে, একে আমি ওপর দিকে তুললাম মানে ছুঁড়ে দিলাম, সেটা তো রিটার্ন করবে রে বস, এইটাই হচ্ছে প্রত্যাবর্তন, এই কালটাই হচ্ছে প্রত্যাবর্তন। আবরোহণ আর আরোহণ, এই কালটাই হচ্ছে আমরা কি বলবো, টি ড্যাশ। ওকে, প্রত্যাবর্তন বেগকে টি ড্যাশ দ্বারা ডিনোট করা হয়, এটাই হচ্ছে টি ড্যাশ। তাহলে আমরা ডাইরেক্ট সমীকরণে এখানে পুট করব ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু, মানে আমার কি এটা অন্তিম বেগ, অন্তিম বেগ ইকুয়াল টু ইনিশিয়াল বেগ মানে হচ্ছে প্রাথমিক বেগ, ঠিক আছে, মাইনাস জি টি। আর এই সময়টাই, এই যে সময়টা, এটা হচ্ছে প্রত্যাবর্তন, মানে কোনো
জিনিসকে আমি যখন ছুঁড়ছি সেটা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেটা হচ্ছে রিটার্ন করছে, কোনো জিনিসটা উপরে মহাশূন্যে উড়ে চলে যায় না, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে খেয়াল করার চেষ্টা করবে। তো কারণ এর পরবর্তীকালে যে যে জিনিসগুলো দেখাবো প্রাসের গতি বা এইসব ক্ষেত্রে, ঠিক আছে, অনেক কিছুতে কাজে লাগবে তোমার, ঠিক আছে। এইসব বিষয়গুলো তোমরা পরবর্তীকালেও পাবে, হ্যাঁ। তো চিন্তার কোনো কারণ নেই, একমাত্রিক গতির ব্যবহার তোমরা পুরো ফিজিক্স কন্টেন্টে পাবে, ঠিক আছে, পুরো 11-12 ফিজিক্স। আদারওয়াইজ যখন পরবর্তীকালে যখন আরো বড় কোনো ইকুয়েশন করতে হবে সেক্ষেত্রেও পাবে। এটা তুমি জানো টি এর মানটা কত, ঠিক আছে, টি ইকুয়াল টু 2u/g। ওকে, কারণ 2u কেন লিখছি, 2u কেন লিখছি সেটা আমি জাস্ট কিছুক্ষণ আগেই সমীকরণে বার করিয়েছি, ঠিক আছে। এখান থেকে ইউটা জাস্ট কমন নিয়ে নাও, জিজি কেটে যাবে, আই থিঙ্ক জিজি কেটে যাচ্ছে, ঠিক আছে। আর ইউটা তোমার হচ্ছে মাইনাস অফ ইউ হবে, তাহলে ভি ইকুয়াল টু মাইনাস অফ ইউ হবে। তার মানে আমার অন্তিম বেগটা প্রাথমিক বেগের সঙ্গে সমান হবে। ওকে, যখন এটা এই কালটা কখন, ঠিক আছে, বস্তুটা যে বেগে ছোঁড়া হবে সেই বেগে, আই থিঙ্ক সেই বেগে রিটার্ন করবে। যতটা স্পিডে ছোঁড়া হবে, মানে 10 কিলোমিটার পার আওয়ার বেগে ছোঁড়া হলো, ঠিক আছে, ওটা নিশ্চয়ই 10 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে ভূমি স্পর্শ করার আগে তার বেগটা কত হবে, ঠিক আছে। বস্তুটাকে যে বেগে ছোঁড়া হবে বস্তুটার ভূমি স্পর্শ করার আগে পর্যন্ত সেই বেগটা থাকবে, ঠিক আছে, উল্লম্বভাবে সমবেগে সেটা কি করবে, রিটার্ন করবে। আর এই যে পরিবর্তনের যে এই যে সময়টা, এই যে টাইম পিরিয়ডটা, ইটস কল্ড প্রত্যাবর্তন বেগ। এই যে বেগটাকে আমরা বলবো প্রত্যাবর্তন বেগ। আশা করি তোমাদের এই জিনিসটা, এই টপিকটা সম্বন্ধে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। একমাত্রিক গতি সম্বন্ধে আর আমার বলার কিছু নেই, ঠিক আছে। একমাত্রিক গতিটা আজকে এ পর্যন্তই। নেক্সট আমাদের পরবর্তী যে এই ইউনিট 2 এর মানে কাইনেমেটিক্স এর আমাদের পরবর্তী লেসন আছে, সেটা হচ্ছে ভেক্টর, স্কেলার এন্ড ভেক্টর। ওকে, আমরা স্কেলার ফর্ম, ভেক্টর ফর্ম জানবো, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট জানবো, অনেক কিছুই জানবো। সেক্ষেত্রে সেখানে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, আবারও জানবে তোমরা অনেক কিছু জিনিস। বন্ধুদের মধ্যে স্টাডিয়ার গ্রুপের অ্যাপ, ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে, আর সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বন্ধুদের মধ্যে শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। কোনো স্যারের কন্টেন্ট বুঝতে তোমার অসুবিধা হচ্ছে, আমি নয়, ইনক্লুডিং আমি ছাড়াও, ঠিক আছে, আমি ছাড়াও আরও যারা টিচারদের তোমরা ভিডিওগুলো দেখছো তাদের ডেসক্রিপশন বক্সে যাও, তাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো, যেটা বুঝতে পারছো না সেটা ক্লিয়ারলি বুঝিয়ে দেবেন তারা কমেন্ট করে, ঠিক আছে। আর তোমাদেরকে হয়তো লাইভ সেশনে ডাকবেন, সেখানে তোমার যা যা ডাউট আছে ক্লিয়ার করে দেবেন। তো বেশি কথা না বলে তোমরা বিষয়টাকে ভালো করে, যে জিনিসটা দেখানো হচ্ছে ইজি থেকে ইজিয়েস্ট পদ্ধতিতে, সেটা বোঝার চেষ্টা করো, কন্টেন্টের উপর বেশি করে ফোকাস দাও, তোমাদের এক্সাম সামনে, ঠিক আছে, সেটা ভালো করে, সেটার জন্য ভালো করে প্রিপারেশন নাও। আপকামিং জয়েন্ট এন্ট্রান্স, ডাব্লিউবি, জেই মেন, ঠিক আছে, জেই প্রিলি, ঠিক আছে, এই জিনিসগুলোকে ভালো করে ফোকাস করার চেষ্টা করো। কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে স্টার্ট আপ করবে, অনেক সময় নষ্ট হয়ে গেছে, বেশি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি আরম্ভ ব্যাচে এসে লাইভ ক্লাসে জয়েন হয়ে যাও, ঠিক আছে। সো আর বেশি কথা বলছি না, হ্যাভ আ বেস্ট অফ লাক ফর ইয়োর বেটার জার্নি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।